আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই লেকচারে আলোচনা করব ভার্সিটি অপসময়িক সলভ সিরিজের পর্যায়বৃত্ত গতি অর্থাৎ ফিজিক্সের অষ্টম অধ্যায় পর্যায়বৃত্ত গতি এই চ্যাপ্টারের টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করব এবং কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা দেখবা। তোমরা দেখো প্রথম যে টাইপটা সেটা হচ্ছে সরল দোলন গতি ও এর সমীকরণ। তো একটা সমীকরণ কখন সরল দোলন গতি হবে বা একটা সিস্টেম কখন সরল দোলন গতি হবে এই জিনিসটা বোঝার ব্যাপার হচ্ছে এটা তোমার বুঝতে হবে। তো এটা একটা শর্ত হচ্ছে যে এই যে ত্বরণ, এই ত্বরণ কোন একটা সিস্টেমের ত্বরণ যদি তার সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয়, ত্বরণটা যদি সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয় তাহলে সেই সিস্টেমটাকে আমরা স্পন্দিত বা সরল স্পন্দিত গতি বলতে পারবো। আরেকটা যে বিষয় আমরা বলতে পারি প্রত্যয়নী বল হিসাব করা। দেখো এই যে এটা একটা যদি আমরা স্প্রিং ধরি, এটা স্প্রিং ধরি, দেখো যদি বস্তু ঝুলাই দিই তাহলে কি নিচ বরাবর সরণ হবে না, নিচের দিকে সরণ হচ্ছে এক্স। ঠিক তার বিপরীতমুখী দিকে একটা বল কাজ করে, বিপরীতমুখী বল একটা কাজ করে স্প্রিং এর মধ্যে, এটাকে বলে প্রত্যয়নী বল বা বাধাদানকারী বল। যে বলের কারণে আবার কি সে আগের অবস্থানে ফিরে যায়। তো যদি দেখো তো বলটা কি হচ্ছে সরণের বিপরীতমুখী না, কিন্তু বল সরণ যত বেশি হবে বলের মানটাও কিন্তু ঠিক ততটা বেশি হবে। তাহলে আমরা বলতে পারি এফ সমানুপাতিক এক্স, কিন্তু দিকটা কি বিপরীত না, এর জন্য এটা কি মাইনাস। ঠিক আছে, তো দিকের জন্য আমরা কি মাইনাস ব্যবহার করে থাকি। তো এই জিনিসগুলো এখানে আলোচনা করা আছে। দেখো যে গতির বল বা প্রত্যয়ন বল, বলের বলটা হচ্ছে কি হবে, বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, সেই গতিকে সরল দোলন গতি বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি বলটা কি হবে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এই যে সরল স্পন্দিত গতি এটা যে সমীকরণ, সমীকরণটা বুঝতে হবে যে এক্স, এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে সরণ, কোন কণার সরণ এক্স, এটা হচ্ছে তোমার এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল। ঠিক আছে, তো আমরা যদি একটা কম্পাঙ্ক আঁকাই, দেখো এই যে এটা একটা কি আমরা তরঙ্গ আঁকাইলাম। তো এই যে এটাকে বলা হয় মধ্য অবস্থান, এটাকে বলা হয় সাম্যাবস্থান। তো এই যে ডিস্টেন্স এটা হচ্ছে তোমার হচ্ছে এই যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে বিস্তার, এটা কি হচ্ছে বিস্তার। এবং এই যে তোমার হচ্ছে এই যে তরঙ্গের যে দূরত্ব অতিক্রম করছে না, যে দূরত্ব অতিক্রম করছে সর্বোচ্চ বিস্তার, এবং এই সর্বোচ্চ বিস্তার এই যে সাম্যাবস্থানের দূরত্ব, এটাই কিন্তু আলটিমেটলি সরণ, এটাই কিন্তু আমরা সরণ হিসেবে কাজ করি, এটাই কি করি, এটাই কিন্তু সরণ। তো সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ কি হবে এর বিস্তারের সমান, সর্বোচ্চ সরণ কি হবে এর বিস্তারের সমান। ঠিক আছে, আচ্ছা তো এই যে ত্বরণটা কি করছে দেখো তো, এই যে কম্পাঙ্কটা যখন এক পাক সমানভাবে ঘুরে তখন এটাকে বলা হয় কি পর্যায়কাল। একটা পাক ঘুরতে যতটুকু সময় লাগে, একটা পূর্ণ তরঙ্গ যতক্ষণ দিবে ততক্ষণ সময়কে বলা হয় পর্যায়কাল। তো এখানে হচ্ছে আমাদের যে ওমেগা, এই ওমেগা এটা হচ্ছে কি বলতো, এখানে ওমেগা এটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক, ওমেগাটা কি হবে কৌণিক কম্পাঙ্ক। তো তোমাকে যদি বলে কৌণিক কম্পাঙ্ক বের কর, সেক্ষেত্রে আমরা কি বের করবো, ওমেগাটা বের করব। আবার এটা হচ্ছে কি বিস্তার, এবং এক্স হচ্ছে গতির মূল বিন্দু থেকে সরণ, এবং এফটা হচ্ছে তোমার আমরা এই যে ওমেগা এটা সমান লিখতে পারি হচ্ছে 2π/t, 2π/t। এই যে টি, এই টিটা কি হচ্ছে, এটিটা হচ্ছে পর্যায়কাল, এই টিটা হচ্ছে পর্যায়কাল। হ্যাঁ, আর ছোট টি এটা হচ্ছে সময়, যে কত সময় পর তোমার সরণ বের করতে হবে, এটা হচ্ছে সময়। ঠিক আছে, আবার এটাকে আমরা লিখতে পারি 2πf, এফটা কি, এফটা হচ্ছে কম্পাঙ্ক, এফটা হচ্ছে শুধুমাত্র রৈখিক কম্পাঙ্ক, তুমি বলতে পারো শুধুমাত্র কি বলবো এটা কম্পাঙ্ক। হ্যাঁ, আর ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, যেখানে এফ এটা সমান হচ্ছে তোমার 1/t, টিটা কি, টিটা হচ্ছে পর্যায়কাল। তো এই ধরনের সমীকরণ থেকে তোমাকে প্রশ্ন দিবে, যেমন এখানে আমরা প্রশ্ন এরকম হতে পারে 0.5 ইকুয়াল মনে করো এখানে 5, হ্যাঁ, সাইন 10t প্লাস হচ্ছে 30 ডিগ্রি। তো এই টাইপের অংশ দিল, এখান থেকে আর এটার মধ্যে কম্পেয়ার যদি করো তাহলে দেখো x ইকুয়াল টু কত আসে, x ইকুয়াল টু 0.5 আসে, এবং a সমান কত আসবে 5 আসবে। তারপর ওমেগা এটা কি হবে, দেখো যার সাথে t সেটাই কি ওমেগা না, t এর শকটা আলটিমেট ওমেগা, এখানে t এর শক কত 10, তাহলে এখানে w সমান হবে ওমেগা সমান হবে 10। আবার 30 ডিগ্রি এই যে গামা এটা হচ্ছে তোমার দশা বা এটা কোণ নির্দেশ করে। ঠিক আছে, তো আমরা এই যে ডেল এটা সমান কি হবে, এটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তো এইভাবে কিন্তু কম্পেয়ার করে তোমাকে ম্যাথগুলো করতে হবে। তোমরা যদি পরবর্তী ম্যাথগুলো যাই এই সূত্র লেগে, তাহলে তোমরা ক্লিয়ার হবে। দেখো পরবর্তী একটা প্রশ্ন আমরা দেখি 1 নম্বরে। তো এখানে বলছে একটি সরল স্পন্দিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ দিয়ে দিছে তোমাকে, y ইকুয়াল 5 sin ওমেগা টি প্লাস টেল। ঠিক আছে, তাহলে আদি সরণ যদি 2.5 সেন্টিমিটার হয় তাহলে কণাটির আদি দশা কতটুকু, এই যে y এর মানটা তোমাকে 2.5 আছে, এই যে সাইনের ভিতরে যে কোণটা আছে না, এই কোণটা তোমাকে বের করতে হবে, এই কোণটা বের করতে হবে। তো ভ্যালুগুলো যদি আমরা বসাই দেই, দেখো কি বলছে y এর মানটা কত 2.5, আদি দশা 2.5 বসাইলাম। তারপর দেখো a সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল। যেহেতু এখানে ওমেগা বের করার কোনো সূত্র দিয়ে নাই বা কোনো মান দেওয়া নাই, যার কারণে আমরা এই টোটালটার কোণ বের করবো। ঠিক আছে, এই টোটালটা সাইনের সাথে যেটা আছে ওইটাই কিন্তু আমাদের আদি দশার
কোণ, তাহলে এখান থেকে আসলে এর মানটা বসাই দিতে হবে। আমরা শুধুমাত্র এ দিছি, তো এর মান কত, এর মান আছে 5, তাহলে এখানে 5 বসাই দিলাম। তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে sin ওমেগা টি প্লাস ডেল ইকুয়াল কত হচ্ছে 2.5 ডিভাইড বাই 5, যেটা কাটাকাটি করলে তোমার থাকে হচ্ছে 0.5। ঠিক আছে, তার মানে ওমেগা টি প্লাস যে ডেল এটার যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার sin ইনভার্স 0.5। আমরা এটা ভাবে জানি যেটা মান কত 30 ডিগ্রি। ঠিক আছে, sin 30 ডিগ্রি মান কত হাফ। তাহলে আমাদের এই যেটা হচ্ছে কি আদি দশা। তো এটা কয় নাম্বার অপশন আছে দেখো, বি নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন তোমার কিন্তু দিবে, তো একটা মান দিয়ে তোমাকে বলবে এবার ভ্যালুগুলো বের করো। তো পরবর্তীটা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্কটা কি। তো আমরা একটু আগে বললাম যে কম্পাঙ্ক যে এফ এইটা সমান কি হবে 1/t, এবং যদি কৌণিক কম্পাঙ্ক বলে সেই ক্ষেত্রে কি হবে 2π/t। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। যদি কম্পাঙ্ক বলে তাহলে আমরা এটা ব্যবহার করব, আর যদি তোমাকে জাস্ট কৌণিক কম্পাঙ্ক বলে কি বলবে, কৌণিক কম্পাঙ্ক, তাহলে আমরা ওমেগার ভ্যালুটা বের করব। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো পরবর্তী দেখো, একটি সরল সন্নিহিত গতি সম্পন্ন কণার বিস্তার দেওয়া আছে, বিস্তার মানে কি এ দেওয়া আছে, পর্যায়কাল 4 সেকেন্ড। পর্যায়কালকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, পর্যায়কালকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে একটা সরল সন্নিহিত কণা যার বিস্তার দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে এবং আদি দশা দেওয়া আছে 30 ডিগ্রি। আদি দশা মানে কি, যে ডেল এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে উক্ত কণাটির দোলন গতির সমীকরণ কত। তাহলে আমরা যে ভ্যালুগুলো জানি সেই মানগুলো জাস্ট বসাই দিতে হবে। সমীকরণটা কি জানি, যে x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল, এই মানগুলো জাস্ট বসাই দিব। x এর মান কত, দেখো কণার কি সরণ দেওয়া আছে, এখানে কোনো সরণ দেওয়া নাই তাই না, তাহলে x ইকুয়াল বসাই দিব। জাস্ট সরণ দেওয়া নেই, কি আছে বিস্তার দেওয়া আছে, যার মান কত 0.1। আচ্ছা সাইন, ঠিক আছে, তো ওমেগা, দেখো তো ওমেগার ভ্যালু কি দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে ওমেগা সমান আমরা কি জানি, ওমেগা সমান আমরা জানি 2π/t। তাহলে 2π লিখলাম ডিভাইড বাই টি, টি এর মান কত, টি এর মান দেখো 4 দেওয়া আছে, ইনটু টি ছোট হাতের টি, এটা কি সময়, যে টি সময় পরে x এর মান গামা, দেখো ডেল এর মান দেওয়া আছে কত 30 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে একটু কাটাকাটি করে দেখো π/2 হচ্ছে না, তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 0.1 ইনটু সাইন π/2 ইনটু টি প্লাস হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো এইটাই আলটিমেটলি আমাদের যে প্রাপ্ত যে সমীকরণ সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এটা কয় নম্বরে দেখো তো, এটা আছে আমাদের 0.1। তো আমরা এই 30 ডিগ্রিটাকে আমরা পায়ের মাধ্যমে প্রকাশ করছি এখানে, তাহলে আমরা পাই দিয়ে লিখি 0.1 সাইন π/2, যেহেতু রেডিয়ানে প্রকাশ করে 30 ডিগ্রি মান আমরা লিখতে পারি π/6। ঠিক আছে, তো এইভাবে দেখো যে মানটা দেওয়া আছে ওইটা হচ্ছে আমাদের উত্তর। তো এই নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন দিবে, দিয়ে কিন্তু যাচাই করার চেষ্টা করবে। দেখো প্রশ্ন আরো কিভাবে দিতে পারে এখানে তোমাদের একটু আমি বলে দিই। দেখো প্রশ্ন কিভাবে দিতে পারে, ঠিক আছে, তো তোমাকে এখানে x ইকুয়াল দিয়ে দিবে, বলবে যে হচ্ছে এই সেম প্রশ্নটাই 5 ইনটু সাইন, এখানে তোমার দিয়ে দিবে 10। ঠিক আছে, 10t প্লাস মনে করে এখানে 30 ডিগ্রি দিয়ে দিছে। তো এবার তোমাকে বলবে যে t ইকুয়াল হোয়াট, কি বলবে t ইকুয়াল হোয়াট, অথবা বলবে যে f ইকুয়াল হোয়াট। এই টাইপের প্রশ্ন তোমাকে দিয়ে দিবে, বুঝছো, এই টাইপের প্রশ্ন তোমাকে দিয়ে দিবে। আবার নেক্সট আমরা কিছু সূত্র পাবো, সেখান থেকে আবার কিছু মান দেখবো। ঠিক আছে, তো টি, তো আমরা এখান থেকে ওমেগার ভ্যালুটা কত আছে, ওমেগার ভ্যালু দেখো 10 পাচ্ছি না, টি এর শক যেটা সেটাই। তাহলে ওমেগার মধ্যে কি আছে, টি পাবো, হাতে টি পাবো, তাহলে 2π/t ইকুয়াল কত হবে 10। তার মানে টি সমান কত হচ্ছে বলো তো, এটার সাথে দুটা গুণ হয়ে যাবে না, এটা উপর আছে, তাহলে দেখো এটার সাথে টি 2π/10 হয়ে যাবে আমাদের 2π/10, যেটার মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি π/5। তো এইভাবে কিন্তু ভ্যালুগুলো আসবে। আবার দেখো f ইকুয়াল টু হোয়াট, তখন আমরা কি জানি ওমেগা, ওমেগা সমান কি 2πf, তার মানে 2πf এটা সমান কত, এটা সমান তোমার আবার দেওয়া আছে 10। ঠিক আছে, তাহলে f সমান আবার কত হবে, f সমান হবে 10 ডিভাইড বাই 2π, তার মানে এটার মান তুমি পাচ্ছ যে 5/5। তো এইভাবে কিন্তু ঘুরায় পেঁচায় মানগুলো তোমাদের দিতে পারে, তো দিলে এইভাবে অ্যান্সার করা বের করবা। ঠিক আছে, তো সূত্র কি আছে সেটা জানবা, জানার পরে সুন্দর মতো বসাই দিলে অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো এটা ছিল সরল সন্নিহিত গতির সমীকরণ রিলেটেড কিছু প্রশ্ন। এরপর আমরা চলে যাব টাইপ 2, সেটা হচ্ছে দশা ও দশা পার্থক্য। দেখো দশা মানে কি, আদি অবস্থান এক জায়গায় আছে,
আদি অবস্থানে এক জায়গায় আছে একটা কণা, আদি অবস্থানে এক জায়গায় আছে, তো শেষ অবস্থান সে গেল এখানে। তো এই দুইটার মধ্যে দশা পার্থক্য তোমাকে মানে এটা কি যে অবস্থায় আছে, এটা কি অবস্থায় আছে, এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা আলটিমেটলি দশা পার্থক্য। প্রাথমিক অবস্থায় এখানে একটা দশা, এখানে একটা দশা, তো দুইটা দশা পার্থক্য বের করলে দশা পার্থক্য পেয়ে যাব। তো দেখো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি গামা ডেল, এটাকে একটা দশা বলা হয়, তো আমরা এটাকে আদি দশা বলতে পারি, গামা হচ্ছে আদি দশা, তাহলে π/6। এবার আরেকটা কণা y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি π/3, তাহলে এখান থেকে এখানে, তো দুইটার মধ্যে কি করতে হবে, পার্থক্য করতে হবে। তো দশা পার্থক্য যদি করো তাহলে π/3 - π/6, তাহলে কি হচ্ছে π/6। তো আলটিমেটলি দশা পার্থক্য দেখো ওমেগা টি ফিক্স থাকবে, শুধুমাত্র এই যে কোণ আর এই যে কোণ এখানে গামার মানটা ডেলের মানটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ডেলের মানটা চেঞ্জ হয়ে যাবে। তো দুইটা বিয়োগ করলে তোমরা কি পারবে, দশা পার্থক্য পেয়ে যাবে। তো দশা পার্থক্য নির্ণয়ের সময় রেডিয়ান একক ব্যবহার করবো, অথবা পায়ের মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে। 30 ডিগ্রি থাকলে সেটা π/6, 60 ডিগ্রি থাকলে সেটা π/3, এভাবে মানগুলো বের করতে হবে। তো সাইন ও কজের দশা পার্থক্য কত, π/2। এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন দিবে, সেটা হচ্ছে তোমাকে বলবে x ইকুয়াল a সাইন ওমেগা টি এবং y ইকুয়াল তোমাকে বলবে a cos ওমেগা টি। এদের মধ্যে দশা পার্থক্য, এদের দশা পার্থক্য কি হবে বলতো, এদের দশা পার্থক্য হবে হচ্ছে π/2, ঠিক আছে। সাইন এবং কজের দশা পার্থক্য কি হবে, π/2, কারণ 90 ডিগ্রি পরেই তো সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যায়, কজ হয়ে যায়, কারণ আমরা জানি কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত হবে, কস থিটা, এটা তো আমরা সবাই জানি, তাই না। তো এই জিনিসটা আলটিমেটলি এখানে বোঝাইছে। তো দেখো গতি সর্বোচ্চ স্থান প্রাপ্ত হতে শুরু করলে, গতি সর্বোচ্চ স্থান থেকে প্রাপ্ত শুরু করলে আদি দশা হবে π/2। সর্বোচ্চ স্থান মানে কি, এই যে সাম অবস্থান, দেখো এই যে এখান থেকে শুরু করলো, এখান থেকে যে শুরু করলো এটা কি সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করলো, আর এই যে একটা হচ্ছে সর্বনিম্ন অবস্থান থেকে শুরু করলো, এটা কি 0 ডিগ্রি না, আর এখানে কি বলতো, এখানে হচ্ছে π/2, ঠিক আছে, এখানে হবে 0 ডিগ্রি আর এখানে হবে কি π/2। তাহলে সর্বোচ্চ স্থান থেকে বলে দশা শুরু হবে, আদি দশা হবে π/2, আর এখান থেকে শুরু হলে আদি দশা হবে 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবা। তো এই যে a cos ওমেগা টি এরকম সমীকরণ দেওয়া থাকলে আমরা কি বলতে পারি, যে এটা হচ্ছে সর্বোচ্চ স্থান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে কি হয়েছে, সর্বোচ্চ স্থান থেকে শুরু হয়েছে। আর যদি বলে তোমাকে a sin ওমেগা টি, এটা কি হচ্ছে, এটা কিন্তু সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু থেকে শুরু হয়েছে, সর্বনিম্ন বিন্দু থেকে শুরু হয়েছে, ঠিক আছে। পরে আমরা কিছু এই রিলেটেড প্রশ্ন দেখি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই যে সরল সনিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণ দেওয়া আছে, x1 a sin ওমেগা টি আর x2 হচ্ছে a cos ওমেগা টি, দশা পার্থক্য কত। তো এখানে ছিল কি দশা, আদি দশা 0 ডিগ্রি, আর এখানে আদি দশা কত 90 ডিগ্রি। এটা শুরু হয়েছে কই থেকে বলতো, এটা শুরু হয়েছে এই যে মূল বিন্দু থেকে, এবং এই যে কণাটা এটা শুরু হয়েছে কি এই যে সর্বোচ্চ স্থান থেকে, ঠিক আছে। তো এই দুটো পার্থক্য কত হবে, 90 ডিগ্রি। 2 নম্বরে দেখো সরল সনিত স্পন্দনরত কোন কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা কত। কণা গতির সর্বোচ্চ স্থান কোনটা বলতো, সর্বোচ্চ স্থান এই যে এই সমীকরণ। তাহলে আমরা কি দেখলাম, এরকম যদি যাত্রা শুরু হয় তাহলে সেটা কি হবে, ডেলের মান হবে কত 90 ডিগ্রি না, তাহলে এটা কি হবে, বা 90 ডিগ্রি π/2 আমরা প্রকাশ করি রেডিয়ানে, তাহলে এটা কি হবে π/2 হবে অ্যান্সার, ঠিক আছে। যদি বলতো সর্বনিম্ন, সর্বোচ্চ বললে কি হবে, ডেলের মান হবে 90 ডিগ্রি, ঠিক আছে। আর যদি বলতো সর্বনিম্ন, তাহলে তোমার ডেলের মান কত হইতো 0 ডিগ্রি। এরপরে আসো, একটি কণার একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য কত। তো এই যে পথ পার্থক্য এবং দশা পার্থক্য দুটার মধ্যে সম্পর্ক স্থাপন, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন, এর যে সূত্রটা আছে সেটা জানলেই মোটামুটি অ্যান্সার বের করতে পারবা। দশা পার্থক্য ইকুয়াল 2π/λ গুণন পথ পার্থক্য, ঠিক আছে। এটা সূত্র মনে রাখবা, দশা পার্থক্য যদি আমরা ডেল বোঝাই ইকুয়াল 2π/λ গুণন হচ্ছে ডেল এক্স। তো এই ভ্যালুগুলো বসায় দাও। তো ডেল এক্স এর মান কত দেওয়া আছে, পথ পার্থক্য দেওয়া আছে π/4 ল্যামডা, তার মানে 2π/λ গুণন 5λ ডিভাইড বাই 4, ল্যামডা কাটা গেল, 4 দিয়ে কাটলে দেখো 5π ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে। তো এইভাবে তোমাদের যদি দুইটা বিন্দুর পথ পার্থক্য দেওয়া থাকে দেন বিন্দুর মধ্যে দশা পার্থক্য বের করতে বললে সূত্র কিভাবে বের করবা, এই যে দশা পার্থক্য ইকুয়াল 2π/λ গুণন হচ্ছে পথ পার্থক্য। সেম ভাবে তোমাকে যদি আবার বলে যে দশা পথ পার্থক্য বের করো ডেল এক্স, এটা সমান আবার তুমি কি বের করবা, তাহলে এটা পাল্টা উল্টায় যাবে তাই না, এটা উল্টায় যাবে এবারে গুণ হয়ে যাবে, তাহলে তুমি এখানে কি ল্যামডা ডিভাইড বাই 2π গুণন এটা। তো সবগুলা সূত্রই একটু মাথায় রাখার চেষ্টা করে চিন্তা করলেই পারবা, একটু চিন্তা করলেই বের করতে পারবা। এরপরে দেখো আমাদের টাইপ 3 বেগ এবং ত্বরণ, এই টাইপের প্রশ্ন রিলেটেড প্রশ্ন আসে। তো আমরা কিছুক্ষণ আগে শর্ত দেখলাম কি কণার সমীকরণ এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে আমরা জানি কি সরণকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা, সরণকে ডিফারেন্সিয়েট করলে পাবা হচ্ছে বেগ পাবা, ঠিক আছে। আবার সরণকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করো সেই ক্ষেত্রে পাবা কি, সেই ক্ষেত্রে পাবা হচ্ছে ত্বরণ। তো এই ভি সমান আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু লেখা যায় ওমেগা ইন্টু এ কজ ওমেগা টি প্লাস ডেল, ঠিক আছে। আবার এইটা সমান দেখো লেখা যায়, এটা সমান লেখা যায় এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে এখানে ওমেগা স্কোয়ার এ ইন্টু এখানে মাইনাস আসবে সাইন ওমেগা টি প্লাস ডেল। আবার এই যে পার্টটা এই টোটাল পার্টটা কি আমরা এক্স ধরছি না, তাহলে এটা সমান লেখা যায় মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। তো দেখো এ সমান কি হচ্ছে, ওমেগা যদি আমরা স্থির রাখি তাহলে দেখো এ সমানুপাতিক মাইনাস এক্স, যেটা আমরা বলছিলাম যে ত্বরণটা কি হবে, সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তো এখান থেকে আমাদের সূত্রগুলো জানতে হবে। আবার এই যে এখানে দেখো এ কজ আছে, এ কজ আছে, তো এই পার্টটাকে আমরা কি লিখতে পারি, দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, বা কজ থিটা সমান রুট ওভার, দেখো আমরা কিন্তু লিখতে পারি কজ থিটা এটা সমান কিন্তু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, এটা লেখা যায়। তো এই পার্ট থেকে আমরা কিন্তু এই সূত্রটা লিখতে পারি, ঠিক আছে। তো ভি সমান হচ্ছে এ কজ ওমেগা টি, এটা আমরা দেখলাম সময়ের উপর নির্ভরশীল করে। এখন এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু দিয়ে দিল, ভিটাকে সরণ দেওয়া দিল এবং বিস্তার দেওয়া, সেই ক্ষেত্রে তুমি আবার ভি কিভাবে বের করবা, বা যেটা স্থানের উপর ডিপেন্ড করবে সরণের উপর ডিপেন্ড করবে সেটার বেগ কিভাবে বের করবো, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা তো তোমরা মোটামুটি জানবা তাই না এই পার্টটা। তো এই পার্টটা আসলে আলটিমেটলি কিভাবে আসছে, দেখো আমাদের এ কজ আছে না, এ কোস ওমেগা টি প্লাস গামা, এটা সমান আমরা কি লিখতে পারি রুট ওভার, ঠিক আছে 1 মাইনাস হবে এখান থেকে, তো তখন আমরা এটা গুণ করে দিব। আমরা চাইলে এটাকে আলাদা ফিক্সড রাখতে পারি, সমস্যা হবে না, এটাকে আমরা আলাদা ফিক্সড রেখে দিলাম। তো এটাকে রেখে এখানে দেখো 1 মাইনাস কি আসে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস গামা, তখন আমরা ভিতরে এ দিয়ে যদি গুণ করতে তাহলে ভিতরে কিন্তু এ স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখবো এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি। তো এই পার্টটা আবার কি এক্স এর সমান না, এই পার্টটা আবার কি এক্স এর সমান, তখন আমরা লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আলটিমেটলি এখানে আগে থেকে কি আছে ওমেগা আছে, তো ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যায়। তো এই পার্টটা এভাবে চলে আসে। তো ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। আবার দেখো এ সমান এত এত, এ সমান এত দেওয়া আছে, এইখানে ত্বরণ বের করে আমরা দেখালাম যখনই তোমাকে সময়ের উপর নির্ভর করে টি দেওয়া থাকবে তখন কি এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি। যখন এটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট বা এক্স এর ভ্যালু দেওয়া থাকবে তখন এ ইকুয়াল কত হবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আদি দশা শূন্য হলে ওমেগা টি এর জায়গায় কি হবে ওমেগা টি প্লাস ডেল হবে। এখন তোমাকে দেখো সর্বোচ্চ সরণ কখন হবে, যখন এটা এক্স এর মানটা বিস্তারের সমান হবে তখন সেটা কি হবে সর্বোচ্চ সরণ হবে। আবার ভি ম্যাক্স এটা সমান কি হবে ওমেগা ইন্টু, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ বেগ ওমেগা ইন্টু এ, কৌণিক বেগ এবং সরণের গুণফলটা কি আমাদের সর্বোচ্চ বেগ। দেখো সর্বোচ্চ এখানে দেখো এক্স এর ভ্যালুটা কি হবে, এক্স এর ভ্যালুটা কিন্তু আমরা কিন্তু এখানে বসাই দেব। এটা ভি সর্বোচ্চ কখন, ভি ম্যাক্স সর্বোচ্চ কখন, যখন এক্স ইকুয়াল জিরো, এক্স ইকুয়াল কি হবে যখন জিরো। ভি ম্যাক্স কখন হবে, যখন সরণটা জিরো। কারণ আমরা জানি কি কোনো একটা বস্তু যখন দেখো এই যে সর্বোচ্চ স্থানে আসে তখন এটা কি এখানে কিন্তু ভি ইকুয়াল টু জিরো, এখানে কি হবে ভি ইকুয়াল টু জিরো, কিন্তু এই যে এখানে আসে সেখানে কিন্তু ভি ম্যাক্স, এখানে কিন্তু এই অবস্থানে দেখো এক্সটা কিন্তু ম্যাক্স সর্বোচ্চ উচ্চতায় আছে তাহলে এক্সটা ম্যাক্স হবে, কিন্তু এই যে নিম্ন অবস্থানে কিন্তু ভি ম্যাক্স হবে কিন্তু এখানে কি সরণটা জিরো হবে। তো এটা তো আমরা জানি তাই না, কাজ শক্তি ক্ষমতার কনসেপ্ট থেকে আমরা জানি। তো এর জন্য আমাদের ভি ম্যাক্সটা কি হবে ওমেগা ইন্টু এ। আর ত্বরণের ক্ষেত্রে কি হবে, ত্বরণটা কি এই যে সর্বোচ্চ উচ্চতায় ত্বরণটা কিন্তু ম্যাক্স থাকে, এর জন্য কি যখন এক্স এর জায়গায় কি হবে সর্বোচ্চ সরণ হবে তখন কি ত্বরণটাও ম্যাক্স হবে, এই জন্য এ ম্যাক্স ইকুয়াল টু কি হবে ওমেগা স্কোয়ার ইন্টু এ। তো ভ্যালুর জন্য আমরা কি পজিটিভটা ধরে নিয়েছি। তো এই মানগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো সাম্যাবস্থাতে বেগ হচ্ছে সর্বোচ্চ, দেখো এই যে সাম্যাবস্থা, এই যেটা হচ্ছে সাম্যাবস্থা,
এটা কি, এটা হচ্ছে তোমাদের সাম্যাবস্থা। এটা সাম্যাবস্থা, সাম্যাবস্থা মানে কি ভূমি। তো ভূমিতে আসলে কি বেগ সর্বোচ্চ হচ্ছে, ত্বরণ কি হচ্ছে শূন্য। কেন? কারণ x = 0 হলে দেখো এর মানটা কত হচ্ছে -ω² × 0, তার মানে এর ভ্যালুটাও কি 0 হয়ে যাচ্ছে না। তো সাম্যাবস্থানে ত্বরণের মানটা শূন্য হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। তো সাম্যাবস্থানে ত্বরণের ভ্যালুটা কিন্তু 0 হবে, ত্বরণটা 0 হবে, কিন্তু বেগ হবে সর্বোচ্চ। বুঝলা তো কেন হইলো, এটা তো বুঝলা। এই যে আবার যদি বোঝাই দেই, এটা ত্বরণ যাত্রা শুরু করছে, তো এই যে এখানে কি সর্বোচ্চ সরণ না, সর্বোচ্চ সরণ। তো x = কি হবে, সর্বোচ্চ সরণ। সর্বোচ্চ উচ্চতায় কি v এর মানটা 0 হয়ে যায়, এবং সর্বোচ্চ উচ্চতায় ত্বরণটা কি ম্যাক্স হয়ে যায়, ঠিক আছে। এবার যখন সর্বনিম্ন অবস্থানে আসছো তখন কি নিচের দিকে পড়ছে, তখন বেগটা কিন্তু ম্যাক্স হয়ে যায়, বেগটা কি হয়ে যায়, ম্যাক্স হয়ে যায়, এখন সরণটা কি 0। আর এখানে সরণ 0 মানে কি ত্বরণের মানটাও 0, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা এখানে একটি স্প্রিং ব্লক সিস্টেম সরল সঞ্চিত গতিতে স্পন্দিত, যদি ব্লকটির ভর ও বিস্তার দ্বিগুণ করা হয় তবে এর সর্বোচ্চ গতি কত। তাহলে দেখো একটা স্প্রিং ব্লক আছে, সেটা একটা সিস্টেমের সাথে যুক্ত আছে, সরল সঞ্চিত গতি সম্পন্ন। যদি ব্লকটির ভর ও বিস্তার দ্বিগুণ করা হয়, ভরও দ্বিগুণ করা হলো, বিস্তারও দ্বিগুণ করা হলো, তবে এর সর্বোচ্চ গতি কত গুণ পরিবর্তন হবে, সর্বোচ্চ গতি। তাহলে দেখো সর্বোচ্চ গতি যেটা আমরা Vmax, এটা সমান কি পাইলাম, ω × a পাইলাম, ω × a সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ গতি বা সর্বোচ্চ। তাহলে এখানে তোমাদের দেখো তো ওমেগাটা কনস্ট্যান্ট এখানে বলে দিচ্ছে, দেখো এখানে কিন্তু ওমেগাটা কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে Vmax সমানুপাতিক হচ্ছে a, তার মানে বিস্তার যত গুণ করা হবে ও Vmaxটাও ঠিক তত গুণই হবে। তার মানে এটা আমি বলতে পারি Vmaxটা কি হবে, দ্বিগুণই হবে, Vmaxটা কি হবে, দ্বিগুণ। সমানুপাতিক মানে কি a যত গুণ বাড়বে Vmaxটাও ঠিক তত গুণ বাড়বে। দেখো এর উপর কিন্তু রুট আছে, রুট নাই না, তাহলে a যতটুকু বাড়বে Vmaxটাও ঠিক ততটুকুই বাড়বে, তাহলে এটা হবে কি দ্বিগুণই হবে, ঠিক আছে। এত জটিল করা কোনো দরকার নেই। এবার দেখো সরল দল গতি সম্পন্ন একটি কণার বিস্তার দেওয়া আছে 0.02 মিটার এবং কম্পাঙ্ক দেওয়া আছে, দেখো হার্টসে দেওয়া আছে, তার মানে এটা কি f এর মান দেওয়া আছে। এর সর্বোচ্চ দ্রুতি মানে কি Vmax = what। তাহলে দেখো Vmax এর সূত্র আমরা কি জানি, Vmax এর সূত্র কি জানি, ω × a। ওমেগার ভ্যালু কি তোমার দেওয়া আছে, দেওয়া নেই, কিন্তু a এর ভ্যালু দেওয়া আছে। আবার দেখো এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, তার মানে আমি কম্পাঙ্ক দ্বারা যদি ওমেগার সূত্র পড়ে তাহলে কি 2π × f, আর এর মান তো দেওয়া আছে, এ বসাইলাম, তবে ভ্যালুগুলো বসাই দাও। 2π গুণন f এর মানটা কত 2.5 গুণন এর মানটা কত 0.02। এবার এটা গুণ করে দিতে হবে, তাহলে আমরা মান পেয়ে যাব। তো এটার সাথে 2 গুণ করলে কত হবে, 5 হয়ে যাচ্ছে, এটার সাথে এটা গুণ করে দাও। তারপর আমরা 3 পয়েন্ট গুণ, এখানে যেহেতু 3.14 আছে, তার সাথে 0.4 এটা গুণ করলে হবে 0.314 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই ভ্যালুটা কিন্তু তোমরা চলে আসবে, গুণ করে দেখো এটা আসছে কত, এটা আসছে 5, 5 এর সাথে যদি এটা গুণ করো 5 গুণন 2 আলটিমেটলি কত 10 হয়, তাই না। তাহলে এখানে কি 2 ঘর পর দশমিক আছে না, তাহলে বাম থেকে 2 ঘর, 1 ঘর 2 ঘর, তাহলে এই যে এখানে, তাহলে তুমি 3.1416 এটার সাথে যদি আবার 0.10 গুণ করো, তাহলে আলটিমেটলি 3 × 3 হলো 3.314, এটা আমরা লিখলাম। তো এই ঘর যত ঘর পর তত ঘর দশমিক, এখানে আরেক ঘর বাড়তেছে, তার মানে এইখানে চলে আসবে দশমিকটা, 3.14 আলটিমেটলি এটা হবে অ্যান্সার। তো এটা আমাদের কয় নম্বরে, ডি নাম্বার অপশনে দেওয়া আছে, এটা হচ্ছে ডি মানে রাইট অ্যান্সার। 3 নম্বরটা, একটি তারের ভিতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হচ্ছে, তারের কণার সর্বোচ্চ দ্রুতি যদি vs হয়, তারের একটি কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক হলে ওই কণার দ্রুতি কত। দেখো সর্বোচ্চ দ্রুতি তোমাকে vs দেওয়া আছে, সর্বোচ্চ দ্রুতি Vmax, এটা সমান কত, এটা সমান তোমাকে vs দেওয়া আছে। এবার তারের একটি কণার সরণ, কণার যে সরণটা সর্বোচ্চ সরণের অর্ধেক, কণার যে সরণ x, এটা কি হবে, এটা হচ্ছে সর্বোচ্চ সরণের অর্ধেক হলে ওই কণার দ্রুতি কত, v = what, ওকে। আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা এটা ইজিলি বের করতে পারবো। তো আমরা v এর তো সূত্র জানি, তাই না, v এর সূত্র তো জানি, ত্বরণ বের করার সূত্র কি, দ্রুতি বের করার সূত্র কি, v = ω × a² - x², এতটুকু তো আমরা জানি। তো এখন বলছে সর্বোচ্চ সরণের, এখানে আবার সর্বোচ্চ দ্রুতি যেটা vs, এই vsটাকে আমরা কি লিখতে পারি, v ω × a, এতটুকু লিখতে পারি। তো এটাকে vs দ্বারাই প্রকাশ করব, সমস্যা নাই। ওমেগার ভ্যালুটা আমরা এখানে বসাই দিব, জাস্ট একটু কাটছাট করতে হবে। এবার দেখো x² মানটাকে আমরা a দ্বারা প্রকাশ করব, কেন, এই যে x এর মান কি বলছে, সর্বোচ্চ সরণের অর্ধেক, তার মানে x এর মানটা কি হবে a/2, তাহলে এখানে বসাই দাও ω × a²
এক্স স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বাই 4, এ স্কোয়ার বাই 4। ঠিক আছে, তো লসাগু টসাগু করো, 4 স্কোয়ার মানে 3, তাহলে ওমেগা ইন্টু রুট ওভার দেখো 3 এ স্কোয়ার ডিভাইড বাই 4। তার মানে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ ওমেগা ইন্টু রুট 3 এ ডিভাইড বাই 4। এতটুক তো বুঝলাম। আবার দেখো এখান থেকে ওমেগা ইন্টু এ তারপরে রুট 3/4, এই যে ওমেগা ইন্টু এ এটা সমান আলটিমেটলি কি ভিএস না, তাহলে এটা সমান আমরা ভিএস রুট 3/4। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ভি এটা আলটিমেটলি কি হচ্ছে রুট 3 ইন্টু ভিএস ডিভাইড বাই 4, এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, দেখো তো বুঝো কিনা। জাস্ট আমরা কি করছি, আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে ওগুলো আমরা দ্রুতির সমীকরণে বসাই দিছি। তো দ্রুতি ভি ইকুয়াল কত, ওমেগা ইনটু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো সরণটা কি, সর্বোচ্চ সরণ মানে কি এ বিস্তার, তো তার অর্ধেক। ঠিক আছে, এই পার্টটা আমরা এখানে জাস্ট বসাই দিছি। এবং আমাদের যে দেওয়া আছে সর্বোচ্চ দ্রুতি, সেটাকে আমরা ভিএস দ্বারা প্রকাশ করছি। তো ভিএস মানে কি ওমেগা ইনটু এ, এই পার্টটা আমাদের লাগবে। দেন আমরা এখানে মানটা বসাই দিয়ে এটা তো ক্যালকুলেশন করে রুট 3/a ইনটু 5, তাহলে ওমেগার এটাকে একদিকে নিয়ে নাও, তাহলে কেন এটা আমরা ভিএস বসাইতে পারবো, তাহলে ভিএস এর রুট 3/4 গুণ, এটা আলটিমেটলি आंसर। আচ্ছা, এখানে তোমার হচ্ছে 2 হবে। ঠিক আছে, এখানে 2। পরবর্তী প্রশ্ন দাও, 4 নাম্বারটা দেখো, সরল গতি সম্পন্ন কণার ত্বরণ কত। ত্বরণের সূত্রটা আমরা জানি, কিন্তু এখানে আমার সঠিক উত্তর দেওয়া নাই। এ ইকুয়াল কত হবে, রুট ওভার এ ইকুয়ালটা কি হবে মাইনাস ওমেগা স্কয়ার ইনটু এক্স। 5 নম্বরে দেখো, সরল স্থিত গতি সম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানের জন্য কোনটি সঠিক। গতিপথের মধ্য অবস্থান, ঠিক আছে, গতিপথের মধ্য অবস্থানের জন্য কোনটি সঠিক। বেগ সর্বনিম্ন, সরণ সর্বোচ্চ, বেগ সর্বাধিক, সরণ। এখানে দেখো গতিপথের কণা সর্বোচ্চ, গতি এটি সরল স্থিত গতি সম্পন্ন কণা সর্বোচ্চ। এখানে বিষয়টা হচ্ছে এমন, দেখো এটা একটা পূর্ণ কম্পাঙ্ক, এটা একটা কি পূর্ণ কম্পাঙ্ক, যেখানে এটা হচ্ছে তার মাঝ বরাবর, এটা হচ্ছে কি তার মধ্য অবস্থান, মধ্য অবস্থান। তো মধ্য অবস্থানে দেখো তো কি হচ্ছে সাম্য অবস্থানে না, তাহলে সাম্য অবস্থানে আমরা কি দেখছিলাম যে ভি ম্যাক্স, সাম্য অবস্থানে কি হবে ভি ম্যাক্স, কারণ এখানে এক্স ইকুয়াল কি হচ্ছে এক্স ইকুয়াল 0। এই সাম্য অবস্থানে ত্বরণটা কি, ত্বরণটা হচ্ছে মিনিমাম, ত্বরণটা কি হচ্ছে মিনিমাম, কারণ কি, কারণ এখানে এক্স ইকুয়াল 0। তো এই দুটো পয়েন্ট কিন্তু জানতে হবে। আবার যদি কেউ এই পয়েন্টের কথা বলতো সর্বোচ্চ স্থানে, তাহলে এটা কি বলতাম, এখানে আমাদের ভি ইকুয়াল কত 0, এবং এটা কি হইতো, এটা হইতো ম্যাক্স, কারণ এখানে এ ইকুয়াল টু কত, আমাদের এক্স ইকুয়াল টু কত হবে, এটা বিস্তারের সমান। তো এই কনসেপ্টটা একটু মনে রাখো, সর্বোচ্চ অবস্থান বা বিস্তারে সর্বোচ্চ সরণে ত্বরণটা হয় সর্বোচ্চ, বেগটা হয় 0, এবং সাম্য অবস্থান বা মধ্য অবস্থানে তোমার সর্বোচ্চ বেগ পাওয়া যাবে, কিন্তু ত্বরণটা কি পাওয়া যাবে, সর্বনিম্ন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, দেখো তো, বেগটা সর্বাধিক, ত্বরণটা সর্বনিম্ন বা সরণ সর্বনিম্ন। এখানে ত্বরণ দিয়ে বোঝায় না, সরণ দিয়ে বোঝাইছে, তার মানে বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন। আবার এখান থেকে ত্বরণটাও কি আমরা সর্বনিম্ন বলতে পারি, ত্বরণটাও সর্বনিম্ন, সর্বনিম্ন, যার মানটা কত 0। এরপরে দাঁড়াই আমরা 6 নম্বরে, সরল সনিত স্পন্দন, এই স্পন্দনশীল কণার বেগ 0 হয়। দেখো এটা সরল সনিত গতি আছে, সরল সনিত স্পন্দনে স্পন্দনশীল কণা, এই কণাটার বেগ 0 কখন হবে, বেগ কখন 0 হয় বলতো, আমরা দেখছিলাম কি সেখানে সর্বোচ্চ সরণে, এই যে সর্বোচ্চ সরণে যখন এক্স ইকুয়াল এ হয় বা সরণটা কি হবে বিস্তারের সমান হবে, তখন কি হয়, তখন আসলে আলটিমেটলি সরণটা আমাদের বেগটা 0 হয়। যখন ত্বরণ সর্বোচ্চ, দেখো ত্বরণ যখন সর্বোচ্চ তখন কিন্তু বেগ 0, কারণ ত্বরণ সর্বোচ্চ মানে কি x ইকুয়াল টু a, আবার x ইকুয়াল টু a হলে v ইকুয়াল 0, তাহলে এই পয়েন্টটাও সঠিক। আবার যখন সরণ সর্বোচ্চ হয় এই পয়েন্টটাও সঠিক। ঠিক আছে, যখন x ইকুয়াল টু a তখন ওকে v ইকুয়াল 0 হয়। ঠিক আছে, দুইটা পয়েন্টই সঠিক, a এবং c দুইটা হবে উত্তর। ত্বরণ যেখানে সর্বোচ্চ, বেগ সেখানে সর্বনিম্ন, আবার সরণ যেখানে সর্বোচ্চ, বেগটাও সেখানে সর্বনিম্ন। ওকে, এরপর আসো 4 নম্বরে, সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় সমীকরণ কোনটা, ওই যে আমরা x পাইছিলাম না, x এটা সমান কি ছিল, a sin ওমেগা t, a sin ওমেগা t প্লাস হচ্ছে ডেল। এটাকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি, দুইবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণটা পাবো, কি পাবো, দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণটা পাবো। আচ্ছা, তো আলটিমেটলি
তো দুইবার ডিফারেন্ট করলে ত্বরণ পাওয়া যায়, কিন্তু এখানে এই মানটার কত ছিল, এই মানটা ছিল হচ্ছে আমাদের, যদি আমরা দেখি সেটা ছিল হচ্ছে কত, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু সাজাই লিখি তাহলে দেখো এখানে ভ্যালু, এখান থেকে কিন্তু এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার, এটা সমান কি ছিল, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। সব দিকে যদি একবার লিখি সমীকরণ আকারে প্রকাশ করতে, তাহলে ডান পক্ষ অবশ্যই কি থাকবে, জিরো। ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে জিরো। ঠিক আছে, এটাই মূলত আমাদের ব্যবকলনীয় সমীকরণ। যেখানে আবার এই যে এখানে আবার তুমি ওমেগা, এটার সমান আবার লেখা যায় রুট ওভার কে বাই এম। এটাকে আবার আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এম ইন্টু ডি স্কোয়ার এক্স ইন্টু ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স ইকুয়াল জিরো। ঠিক আছে, তো বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু দুইভাবে প্রকাশ করা হয়। যখনই দেখবা ডি স্কোয়ার এক্স এর সাথে সহগ আছে, তার মানে এখানে কি আছে, কে দেওয়া আছে। যখন আমরা এক্সাম্পল দিয়ে দিই, এক্সাম্পল তোমাকে দিয়ে দিই, দেখো ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস 25 ইন্টু এক্স ইকুয়াল জিরো। তো তখন এখান থেকে তোমাকে বলবে ওমেগার ভ্যালুটা বের করো, ওমেগার ভ্যালুটা বের করো। দেখো এই সমীকরণটা কার মতো, এই সমীকরণটা কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি, এটা যদি 2 নম্বর সমীকরণ ধরি, তো এটা কিন্তু আমাদের আলটিমেটলি 1 নং এর অনুরূপ, 1 নং এর অনুরূপ। দেখো ডি স্কোয়ারের সাথে কি সহগ আছে, নাই, তার মানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স, তার মানে এক্স এর সহগটা কি, ওমেগা স্কোয়ার। অতএব তোমার এখানে ওমেগা স্কোয়ার সমান দেওয়া আছে 25, তাহলে তুমি ওমেগা সমান ইজিলি বের করতে পারবে হচ্ছে 5। ঠিক আছে, এবার একই সেম প্রশ্ন তোমাকে এখানে বললাম 5 ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে, একশো 25। দেখো এটা আবার কার মতন হচ্ছে, দেখো তো ডি স্কোয়ারের সাথে সহগ আছে না, তার মানে এম ইন্টু ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স, কে ইন্টু এক্স, তাহলে এটা কি হচ্ছে 2 নম্বরের অনুরূপ। তার মানে এখানে তোমাকে ওমেগার ভ্যালু বের করতে দিতে বললে, তাহলে আমরা কি করতে পারি, ওমেগা এটার সমান কি হবে, এই যে কে বাই এম, ওমেগা স্কোয়ার সমান, দেখো ওমেগা সমান রুট ওভার কে বাই এম, তাহলে ওমেগা স্কোয়ার কি হবে, কে বাই এম। ঠিক আছে, তাহলে এটা কি 25 ডিভাইড বাই 5, তাহলে এটা কি হলো 5, ওমেগা স্কয়ার মান তুমি পেলে 5, অতএব ওমেগার মানটা কত হবে, ওমেগার মানটা হবে √5। তো এইভাবে কিন্তু তোমাকে প্রশ্ন দিবে। যদি দেখো ডি স্কয়ারের সাথে সহগ আছে, তাহলে এই যে x এর সহগকে ভাগ করে দিবা, ভাগ করলে কি পাবো, ওমেগা স্কয়ার পাবা। ঠিক আছে, দেন ওটাকে রুট করলে ওমেগা পাবা। আর যদি ডি স্কয়ারের সাথে যদি কোনো সহগ না থাকে, দেন আমরা কি করতে পারি, x এর যে সহগ সেটা ডাইরেক্টলি আমরা ওমেগা স্কয়ার লিখতে পারি। আর যদি ডি স্কয়ার x এর সাথে সহগ থাকে, তাহলে x এর সহগকে এই সহগ দিয়ে ভাগ করে ওইটার সমান ওমেগা স্কয়ার লিখবো। ঠিক আছে, তো এই পার্টটা বুঝলেই মোটামুটি বুঝতে পারবা। তো আমরা বেশ কিছু সমস্যা দেখি। দেখো তো এখানে আমাদের দেখো ডি স্কয়ার এক্স এর সাথে কি আছে, সহগ আছে না, 6 আছে। ডি স্কয়ার এর সাথে কি আছে, 6 আছে। দেখো 6 ডি স্কয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কয়ার প্লাস হচ্ছে 150 ইন্টু এক্স ইকুয়াল 0। তো তোমাকে কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান বের করতে বলছে, তাহলে আমরা কি পাবো, ওমেগা স্কয়ার সমান কি পাবো, এক্স এর সহগকে ডি স্কয়ার এক্স এর সহগ দিয়ে ভাগ করতে হবে, তার মানে 150 ডিভাইড বাই হচ্ছে 6। তাহলে এটা কিন্তু আলটিমেটলি আমাদের কত হয় বলতো, এটা হচ্ছে তোমার 25 হয়। ঠিক আছে, কত হয় 25, তার মানে ওমেগা স্কয়ার সমান কি হবে 25। তাহলে তুমি ওমেগা এটা সমান কি লিখতে পারো, √25, যার মানে হচ্ছে 5। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাকে প্রশ্ন দিবে, এভাবেই প্রশ্ন দিবে। এটা কার মতন হচ্ছে, এম ডি স্কয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কয়ার প্লাস হচ্ছে কে এক্স ইকুয়াল 0। তো আমরা ওমেগা স্কয়ার সমান কি লিখতে পারি, কে বাই এম। এই পয়েন্টটা মনে রাখবো। পরবর্তী প্রশ্ন দেখো, এটাতেও সেম অবস্থা, এখানেও দেখো কি চাইছে, কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে। তাহলে এখানেও আমরা কি দেখবো, ওমেগা স্কয়ারের সমান কি লিখতে পারি, 16 ডিভাইড বাই 4 ইকুয়াল কত হচ্ছে 4। তার মানে ওমেগা এর সমান কি হচ্ছে √4, তার মানে হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। 2 রেডিয়ান পার, এককটা মনে রাখবা রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, ওমেগার এককটা কি, রেডিয়ান পার সেকেন্ড। 3 নম্বরটা দেখো, সরল সহিত গতি এর ক্ষেত্রে কোনটি সঠিক সমীকরণ, মানে এই যে আমাদের ব্যবকলনের সমীকরণ, ডি স্কয়ার এক্স ডিভাইড ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইনটু এক্স, ওমেগা স্কয়ার ইনটু এক্স। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট आंसर, ডি স্কয়ার এক্স ডিভাইড ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইনটু এক্স। ব্যবকলনীয় সমীকরণ কি বলা হয়, ব্যবকলনীয় সমীকরণ অথবা সরল সহিত গতির একটা সমীকরণ। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে প্রকাশ করে। এবার আসো বল ধ্রুবক। বল ধ্রুবক, বল ধ্রুবকের ক্ষেত্রে কিভাবে বলা হয়, দেখো একটা যদি স্প্রিং, তো স্প্রিং এর একটা ভর ঝুলাইলাম,
ঝোলায় যদি নিচের দিকে দেখো টানা হয় m কেজি ভর একটা বস্তু, ঠিক আছে। তো নিচের দিকে m ভরের জন্য আমরা যে বল প্রয়োগ করবা সেটা কি, সেটা হচ্ছে f, নিচের দিকে যাচ্ছে সেটা হচ্ছে কি mg বল প্রয়োগ করে নিচের দিকে যাচ্ছে। তো ঠিক নিচের দিকে যাওয়ার সময় এর বিপরীত দিকে কিন্তু একটা বল কাজ করছে বা বল ধ্রুবকের জন্য একটা কাজ করতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা প্রকাশ করার জন্য f এটা সমান কি হয়, এটা সমান -kx, এটা সমান -kx ধরা হয়, ঠিক আছে। বা k, এই k সমান কি বলা হয় বলতো, একক সরণের জন্য যতটুকু বল প্রকাশ করে সেটা হচ্ছে বল ধ্রুবক f/x। যেহেতু f এবং x এর চিহ্নটা মানে দিকটা বিপরীতমুখী, এর জন্য আমরা এখানে মাইনাস দ্বারা প্রকাশ করি। তাহলে f = কি হবে kx। এই kটাই হচ্ছে কি স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। kটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। k এর একক কি নিউটন পার মিটার। দেখো f/x আছে না, f এর একক কি নিউটন, x এর একক মিটার, তাহলে নিউটন পার মিটার হচ্ছে k এর একক। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে থাকে। তো সরল দোলন গতির ব্যবকলনের সমীকরণ থেকে পাই k = কি k ওমেগা স্কয়ার, k = m ওমেগা স্কয়ার। এটা সরল দোলন গতির ব্যবকলনের সমীকরণ থেকে পাওয়া যায়, ঠিক আছে। যেহেতু d স্কয়ার x ওটা ত্বরণের বদলে আমরা ওটা লিখতে পারি। তো এই বিষয়টা একটু দেখো, k = m ওমেগা স্কয়ার। আবার তুল্য স্প্রিংটা কি, দেখো একটা স্প্রিং তুমি অনেকভাবে কাটলা, এই যে এটা স্প্রিং, এটার সাথে আরেকটা স্প্রিং যোগাইলা, তারপর আরেকটা স্প্রিং লাগাইলা। তো এটা কি, এটা শ্রেণীতে, এটা কি আছে শ্রেণীতে। যদি শ্রেণীতে যুক্ত করো, শ্রেণীতে যুক্ত করলে হয় স্প্রিং ধ্রুবকের মানটা কি কমে যাবে, স্প্রিং ধ্রুবকের মানটা কি হবে তোমার বেড়ে যাবে। যদি স্প্রিং ধ্রুবকের মানটা বেড়ে যায় তখন কি স্প্রিংটা স্কুইজ কি হবে, বেশি দ্রুত হবে, ঠিক আছে। বলের মানটা কি হবে, বলের মানটাও কিন্তু স্প্রিং ধ্রুবকের মানটা বেড়ে যাবে যদি এভাবে শ্রেণীতে যুক্ত করো। আর যদি এভাবে যুক্ত করো, তাহলে দেখো একটা বস্তু যখন তুমি আপ ডাউন করবে তখন কিন্তু অনেক বল প্রয়োগ করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু k এর মানটা কি হবে বেশি, k এর মানটা বেশি বল প্রয়োগ করতে হয়, মানে এটা স্পন্দিত করার জন্য। আর যখন তুমি শ্রেণীতে অনেকগুলা স্প্রিং লাগাবা তখন তোমার কিন্তু অল্প বলেই এটা কিন্তু অনেক বেশি কি করে বলতো স্পন্দিত হবে, অনেক বেশি স্পন্দিত হবে। তো এর জন্য কি, যখন শ্রেণীতে লাগানো হয় তখন কি আমাদের যে সিরিজে লাগানো হয় তখন স্প্রিং ধ্রুবকের মানটা কমে যায়, তাহলে এই যে 1/ks এই পদ্ধতিতে, ঠিক আছে। আর সমান্তরালে kp k1 k2 এভাবে আগাইবা, ঠিক আছে। আবার একটা জিনিস তোমাকে অনেক সময় বলবে যে উলম্ব স্প্রিং m ভরের বস্তু ঝুলানোর সময় যদি স্প্রিং এর দৈর্ঘ্য l পরিমাণ বৃদ্ধি পায় তাহলে mg সমান কি হবে kl, বা k = mg/l। l পরিমাণ যদি বৃদ্ধি পায়, দেখো f সমান আমরা কি দেখলাম -kx দেখলাম। আবার f এর মানটা কি হবে যদি বিপরীত দিকে যোগান দেয়, সেই বলটা কি mg এর সমান। আর x এর মান কি, ওই যে kx, এই l পরিমাণ বৃদ্ধি পাবে নাকি, x এর মানটা l, তো mg = kl এটা প্রকাশ করা যায়। আবার m:n অনুপাতে যদি কাটা হয় তাহলে m অংশের যেই অংশের ওই অংশটা নিচে বসবে আর উপরে হবে m + n যেই অংশের স্প্রিং ধ্রুবক ওই অংশটা নিচে বসবে আর উপরে দুইটা যোগফল, ঠিক আছে। যদি n অংশের বলতো তাহলে কি m + n/n, যদি n অংশের কথা বলতো n অংশ তাহলে তোমার হয়তো কি m + n /n × k, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা, তোমরা কিছু ম্যাথ করলে আর তোমার ক্লিয়ার হবে। দেখো এই যে সরল স্নিগ্ধ গতি বা স্পন্দনের ক্ষেত্রে স্প্রিং এর ধ্রুবক, তো এখান থেকে আমরা দেখছিলাম যে mg এটা সমান কি, এটা সমান আমরা kl দেখলাম যদি l পরিমাণ মানে সরণ হয়। তো এখান থেকে k সমান কি লেখা যায়, k সমান হচ্ছে mg/l, এটাই। তারপরে দেখো শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তি এই টাইপের, অর্থাৎ স্প্রিং এর মধ্যে যে গতিশক্তি, স্প্রিং এর মধ্যে সঞ্চিত থাকে কি বিভব শক্তি, যার কারণে অবস্থান যখন পরিবর্তন করা হয় তখন কি ভিতরে বিভব শক্তি তৈরি হতে থাকে। এরপরে গতিশক্তি, তারপরে মোট শক্তি কিন্তু ইকুয়াল করা হয়। তো স্থিতি শক্তি যেটা সেটা সমান আমরা কি লিখতে পারি 12kx²। তো স্প্রিং ধ্রুবক তোমার কিন্তু গুরুত্বপূর্ণ। তো তোমাকে যদি বিভব শক্তি বের করতে বলে তাহলে সেটা কি হবে 12kx², এটা কিন্তু কাজের মান, এটা কিন্তু কাজের মান, ঠিক আছে। তাহলে 12kx², তারপর এটাকে তোমার k, এই k সমান কি m ওমেগা² লিখতে পারো, কেন, কারণ ওমেগা এটা সমান কি √k/m না। তো দেখো ওমেগা² এটা সমান কি k/m, অতএব k সমান কি লেখা যায়, k সমান লিখতে পারি m × ওমেগা², ঠিক আছে। এই পার্টটা থেকে আমরা k এর বদলে কি বসাতে পারি m ওমেগা² বসাতে পারি। তো 12m ওমেগা² × x²। সাপোজ তোমাকে k দেওয়া নাই, তোমাকে ওমেগার ভ্যালু দেওয়া আছে বা t দেওয়া আছে, সেই ক্ষেত্রে তোমাকে ওমেগা বের করে দেন তুমি বিভব শক্তি বের করতে পারবা, ঠিক আছে। তো এখান থেকে আবার দেখো এই যে ওমেগা² × x এই ভ্যালুগুলা এইটা সমান আবার লেখা যায় 12k h² sin²। এই যে ওমেগা × x এই পার্টটা সমান a² sin² ওমেগা t + d, এই জিনিসটা কিন্তু লেখা যায়। তো বিশেষ অনেকগুলো সূত্র আছে এখানে, এই সূত্রগুলো লাগবে। এবার গতিশক্তি জিনিসটা, গতিশক্তি আমরা 12m² লিখতে পারি, অথবা v এর যে মানটা সেটা বসালাম। দেখো মোট শক্তি থেকে বিভব শক্তি বাদলে কি থাকে গতিশক্তি পাওয়া যায়, মোট শক্তি থেকে বিভব শক্তি বাদলেও কি থাকে গতিশক্তি পাওয়া যায়। তো মোট শক্তি সেটা কি 12k², এটা থেকে তুমি যদি বিভব শক্তি বাদ দাও তাহলে কি গতিশক্তিটা পাবা, ঠিক আছে।
এই টোটাল শক্তি থেকে বিভব শক্তি যদি বাদ দাও তাহলে কি গতি শক্তি পাবা, যেটা আলটিমেটলি এখানে দেখো হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে এই পার্টটা কি দেখো হাফ কে স্কোয়ার, এটা কিন্তু মোট শক্তি, আর হাফ কে এক্স স্কোয়ার এটা মানে কিন্তু বিভব শক্তি। তাহলে যে মোট শক্তি থেকে বিভব শক্তি বাদ দিলাম, থাকলো কি গতি শক্তি। হ্যাঁ, আর মোট শক্তিটা হাফ কে এক্স স্কোয়ার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যখন এক্স এর জায়গায় তুমি এক্স এর সরণটা যখন বিস্তারের সমান হবে তখন আমরা কি পাবো, মোট শক্তি পাবো। ওকে, তো মোট শক্তিটা কি হবে, মোট শক্তিটা কিন্তু বিস্তারের সমানুপাতিক। এক চক্রে গড় গতিশক্তি ইকুয়াল টু স্থিতিশক্তি। এক চক্রে যখন তোমাকে গড় গতিশক্তি বলবে তখন টোটাল যে স্থিতিশক্তি সেটাই মূলত আমাদের গতিশক্তি 1/4 হয়ে যাবে। তখন কি হবে 1/4 কে এ স্কোয়ার যোগ হবে, ঠিক আছে, আলটিমেটলি 1/2 কে স্কোয়ার যোগ হচ্ছে 1/2 কে স্কোয়ার। এক টোটাল যখন একটা পাক মারবে এখান থেকে, টোটাল একটা পাক, এই পাকে দুই পাকে হাফ কে স্কোয়ার করে তোমার 1/4 কে স্কোয়ার। এটা কিন্তু একটা চক্র, এটা কিন্তু একটা চক্র, ঠিক আছে। এই যে টোটালটা মিলে একটা চক্র, এখানে হাফ কে স্কোয়ার, এখানে হাফ কে স্কোয়ার, দুইটা যোগ করলে কি হচ্ছে 1/4 কে স্কোয়ার। ওকে, দেখো সাম্যাবস্থায় স্থিতিশক্তি শূন্য হবে। সাম্যাবস্থায় স্থিতিশক্তি যে এই পয়েন্টে কেন স্থিতিশক্তি শূন্য হবে, কারণ এক্স এর মানটা 0, এক্স এর মান 0 হলে আলটিমেটলি 0 হবে। আর সাম্যাবস্থানে গতিশক্তিটা কিন্তু ম্যাক্স হবে, এবং যে গতিশক্তি ম্যাক্স সেটা কি হবে হাফ কে এক্স স্কোয়ার। গতিশক্তিটা কি হবে হাফ কে এক্স, সাম্যাবস্থানে গতিশক্তি। এবং সর্বোচ্চ স্থানে যে মোট শক্তি সেটাই কিন্তু আলটিমেটলি স্থিতিশক্তি। সর্বোচ্চ স্থানে কি হবে, বিভব শক্তিটা সর্বোচ্চ থাকে, গতিশক্তি কি 0, তাহলে মোট শক্তিটা কি হয়, মোট শক্তিটা আলটিমেটলি বিভব শক্তির সমান হয়, ঠিক আছে। মোট শক্তিটা কি হবে, বিভব শক্তির সমান। এটাকে আলটিমেটলি ই টোটাল লিখতে পারি। তো এগুলো আমরা দেখছি, ঠিক আছে, এগুলো আমরা দেখছি। তো আমরা যদি একটু আলোচনা করে দেই তোমাদের কাছে, দেখো এই যে এই পয়েন্টে আমরা কি বলতে পারি, এই পয়েন্টে আমরা বিভব শক্তিটা পাবো সর্বোচ্চ, কিন্তু আমাদের যে গতি শক্তি এটা কিন্তু 0। আবার এই যে মধ্যস্থান, এই যে এখানে কিন্তু আবার ইপি এটা সমান 0, বিভব শক্তিটা 0, কিন্তু আমরা কি গতি শক্তিটা পাবো সর্বোচ্চ, ঠিক আছে। তো এই গতি শক্তিটা কি টোটাল যদি 0, তার মানে কি ই টোটালটা কি হবে ই ম্যাক্স এর সমান, কারণ আমরা জানি কি ই টোটাল এটা সমান কি হবে ইপি যোগ হচ্ছে ই কে। যদি ইপি 0 হয়ে যায় তাহলে ই টোটাল সমান কি ই কে না, আবার ই কে যদি 0 হয়ে যায় তাহলে ই টোটাল সমান কি ইপি। তাহলে উপরের দিকে তোমার ই টোটাল এটা সমান আলটিমেটলি কি হবে ইপি, এবং নিচের দিকে ই টোটাল বা সাম্যাবস্থান ই টোটাল সমান কি হবে ই কে, ঠিক আছে। আর ই টোটালের মান তো আমরা জানি হাফ কে এ স্কয়ার। যদি একটা চক্র বলে তাহলে কি হবে 1/4। দেখো একটি সরল সনিত গতি সম্পন্ন বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে x = 2 sin ওমেগা t, যেখানে আমরা 2 sin 3t দেখতে পাচ্ছি, এবং তোমার স্প্রিং ধ্রুবক দেওয়া আছে 30 নিউটন পার মিটার। t = π/9 হলে এর বিভব শক্তি কত একক, বিভব শক্তি কত একক। দেখো এখানে কিন্তু ভাই কে দেওয়া আছে, টি ও দেওয়া আছে, তো এই সমীকরণ দেওয়া আছে, x ও দেওয়া আছে। তো আলটিমেটলি টি দেওয়া আছে, টি এর মান আমরা এখানে বসাইলে x এর মানটা পাবো। তো বিভব শক্তির সূত্র থেকে আমরা কি দেখলাম, যে বিভব শক্তি ইপি এটা সমান দেখলাম হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, তাই না। তো আমাদের x এর ভ্যালুটা লাগবে। তো x সমান কি দেখো তো 2 sin, দেখো 2 sin 3 ইনটু টি এর মানটা কত π/9, তো বসায় দাও। তাহলে 2 sin দেখো তো π/3 হচ্ছে না, 2 sin 3 3 কাটা 2 π/3, কারণ এখানে আমাদের t সমান কত, t সমান দেওয়া আছে হচ্ছে π/9। ওকে, তাহলে মানগুলো বসায় দিছি। π/3 মানে কত, sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে 2 * √3 ডিভাইডেড 2 কাটা গেল, তাহলে থাকলো কত শুধুমাত্র √3। তো মানগুলো বসাই দেই, হাফ ইনটু কে এর মান কত, কে এর মান দেখো 30, √3 পুরো স্কয়ার। দেখো এটা কাটলে কত থাকে 15 থাকে, আর এটা কাটলে কত হয় 3, তাহলে 3 রং কত হয় 45 একক হচ্ছে আমাদের বিভব শক্তি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাকে প্রশ্নগুলো দিবে, এভাবে প্রশ্নগুলো কিন্তু আসবে। তো ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট সূত্রগুলো মনে রাখবা, তাহলে বুঝতে পারবো যে আসলে তোমার কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো 2 নম্বর প্রশ্ন, সরল দোলকের ক্ষেত্রে সাম্যাবস্থানে আমরা কি দেখছিলাম, যে সাম্যাবস্থানে আমাদের স্থিতি শক্তি এটা কিন্তু শূন্য। সাম্যাবস্থানে স্থিতি শক্তি কি হবে শূন্য, ঠিক আছে। সাম্যাবস্থানে স্থিতি শক্তি হবে শূন্য, কারণ এখানে কি x = কি হবে, x = 0, তার জন্য স্থিতি শক্তি শূন্য। এবার দেখো সরল দোলন গতি সম্পন্ন বস্তুর সর্বোচ্চ গতি শক্তি এর সমীকরণ কত। সর্বোচ্চ গতি শক্তি কখন হবে, হাফ কে এ স্কয়ার, অথবা হাফ কে এম। এই যে এটা কে এর জায়গায় কি বসাতে পারি, কে এর বদলে আমরা ওমেগা স্কয়ার ইনটু এ স্কয়ার, এই যে এম ইনটু ওমেগা স্কয়ার, এটা কে এর বদলে বসাতে পারি না এটা। তো দেখো আমরা এটা বোঝাই দিই, ই কে ম্যাক্স এটা সমান কি হবে, এটা সমান হবে হাফ কে ইনটু এ স্কয়ার। আবার এই কে সমান হচ্ছে এম ইনটু ওমেগা স্কয়ার। তো আমরা যদি বসাই দেই তাহলে কি পাচ্ছি, হাফ ইনটু এম
ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, তো দুইটা জিনিস আমরা বসাতে পারি। ওকে, আচ্ছা তো 4 নাম্বার দেখো, আচ্ছা 4 নাম্বার নাই, পরবর্তী স্প্রিং এর দোলনকাল। তো স্প্রিং এর দোলনকাল বা এখানে আমাদের সরল দোলক যে গতিটা গুলা সরল দোলন থাকে, তো ওই যে একটা স্প্রিং কি বলে যে দোলন গতিগুলা যেগুলা পেন্ডুলাম যেগুলো থাকে, তাই না, পেন্ডুলামের টাইপের জিনিসগুলা, এইখানে আমরা ওইটা নিয়ে কথা বলবো, পেন্ডুলাম টাইপের জিনিসগুলা। এটা হচ্ছে সমঅবস্থান, এটা হচ্ছে তোমার একটা পেন্ডুলাম যেটা কি করছে, অর্ধেক সময় যায় এদিকে, অর্ধেক সময় যায় এদিকে। টোটাল পর্যায়কাল যদি টি হয়, টোটাল পর্যায়কাল টি হয়, তাহলে এদিকে যাবে টি হাফ এবং এদিকে যাবে টি হাফ। সাম্যাবস্থান থেকে এদিকে যাবে টি হাফ, এদিকে যাবে টি হাফ। তো এই ধরনের গতিটাকে বলা হয় কি, সরল দোলন গতি। ঠিক আছে, তো স্প্রিংটাকে সরল দোলন গতি এই টাইপের। তো সরল দোলন গতির ক্ষেত্রে যে পর্যায়কাল সেটা সমান লেখা যায় টি ইকুয়াল 2 পাই রুট ওভার এম বাই কে, অথবা টি ইকুয়াল 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। ঠিক আছে, টি ইকুয়াল 2 বাই এল বাই জি। আচ্ছা এখানে তোমার স্প্রিং এর কথা বলছে, আমরা সরল দোলন এই যে সরল দোলকেরটা পড়ে যাবে, এটা স্প্রিং এরটা আসো। আচ্ছা স্প্রিং এরটা আসো, তো স্প্রিং এর ক্ষেত্রে আমরা 2 পাই রুট ওভার এম বাই কে ব্যবহার করব, 2 পাই রুট ওভার এম বাই কে। ঠিক আছে, কেন আসলে এম বাই কে, দেখো এই যে ওমেগা, এটা সমান আমরা কি জানি, এটা সমান জানি হচ্ছে 2 পাই বাই টি। তাহলে টি এর ভ্যালু বের করতে হবে, তাহলে টি সমান কত, টি সমান কত হবে বলতো, টি সমান হচ্ছে 2 পাই ডিভাইড বাই ওমেগা। আবার দেখো 2 পাই ইনটু আমরা 1 বাই ওমেগা লিখতে পারি। আবার এদিকে ওমেগা এটা সমান কি লেখা যায়, রুট ওভার কে বাই এম না, তাহলে দেখো 1 বাই ওমেগা, তার মানে উল্টায় যাবে, তাহলে উল্টায় গেলে মানটা কত আসে, উল্টায় গেলে মানটা দেখো 2 পাই ইনটু রুট ওভার এম বাই কে। ব্যাস এই জিনিসটাই, এতটুকুই, আর কিছু না। এবার আসো আমরা দেখো এই জিনিসটা কিভাবে আসলো। এখন এখান থেকে আমরা যদি কম্পাঙ্ক বের করতে, কম্পাঙ্ক মানে কি, টি এর উল্টা না, কম্পাঙ্ক মানে হচ্ছে দেখো এফ, এটা সমান আলটিমেটলি 1 বাই টি। তাহলে টি এর ভ্যালুটা যদি উল্টায় দাও তাহলে কি আলটিমেটলি এফ এর মানটা পেয়ে যাবা। তাহলে 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এম পাই গেলাম, এটা হচ্ছে কম্পাঙ্কের মান। এবার আমরা দেখছিলাম এম ভরের একটা বস্তুর সাথে যদি ই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি, তখন আমরা এল দেখছিলাম না, এল এর বদলে ই বসাইছে। ঠিক আছে, ই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হইলো, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হইলে আলটিমেটলি এখানে এফ সমান কি হবে, এফ সমান হবে তোমার হচ্ছে কে ইন্টু ই। আর যেহেতু বলটা যোগান দিচ্ছে কি এম ভরের বস্তু যোগানের ফলে, তাহলে এম এর এফ এর জায়গায় কি পাবো, এম জি পাবো। তাহলে এম জি এটা সমান আলটিমেটলি কি পাবো, এটা সমান হচ্ছে কি ই, স্প্রিং ধ্রুবক ইন্টু সরণ। তাহলে এখান থেকে তুমি কে এর মানটা কত পাবো, কে এর মানটা কিন্তু এম জি ডিভাইড বাই ই বসাতে পারো। ঠিক আছে, এম জি ডিভাইড বাই, অথবা তোমার যে এম বাই কে এটা সমান ই বাই জি বসাতে পারো। এই যে এম বাই কে এটা সমান কি ই বাই জি, ইটা কি, এটা হচ্ছে সরণ, কতটুকু সরণ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এম বাই কে এর বদলে আমরা কি ই বাই জি বসাতে পারি। যদি তোমাকে সরণের মানটা দেওয়া দেয়, যদি তোমাকে জাস্ট বললো যে এতটুকু সরণ হলো, তাহলে টি ইকুয়াল টু হোয়াট, তাহলে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার ই বাই জি লিখতে পারো। আর কম্পাঙ্ক এটাকে উল্টায় দিতে হবে, তাহলে 1 বাই 2 পাই উল্টে যাবে আর জিটা উপরে চলে যাবে জি বাই। এই জিনিসটা একটু চিন্তা করো তাহলে মোটামুটি হয়ে যাবে। আর স্প্রিংটা কি ভরবিহীন আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, ভর মানে স্প্রিং এর যে ভরটা সেটা উপেক্ষা করছি, বাট স্প্রিং এর সাথে যে ভর যুক্ত করছি ওইটাকে উপেক্ষা করি নাই। ওকে, তো দেখি এই টাইপের কিছু প্রশ্ন আমাদের দেওয়া আছে কিনা, তাহলে আমরা একটা ক্লিয়ার হয়ে যাব। দেখো এম ভরের একটি বস্তু একটি আনুভূমিক স্প্রিং এর সাথে যুক্ত আছে, এম ভরের একটা বস্তু আনুভূমিক স্প্রিং। ঠিক আছে, আচ্ছা স্প্রিংটি এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া, এই পরিমাণ প্রসারিত করলাম, আমি টানলাম। ঠিক আছে, এই পরিমাণ কি করলাম, টানলাম, টেনে ছেড়ে দিলাম, তাহলে এটা কি আপ ডাউন করতে থাকবে। ছেড়ে দেওয়া হলে এটি টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণহীন তলে সম্পাদিত, মানে পর্যায়কাল কত, টি, টি একটা পর্যায়কাল, এই পর্যায়কাল নিয়ে ঘর্ষণহীন তলে স্পন্দিত হতে থাকলো, স্পন্দন হতে থাকছে, যার পর্যায়কাল কি টি। যদি বস্তুর ভর 4m করা হয় তবে নতুন পর্যায়কাল কত, মানে এই যে ভরটাকে 4 গুণ করা হলো। ঠিক আছে, প্রথমে ছিল কি এম ভর, প্রথমে ছিল এম ভর, সেটাকে 4 গুণ করলাম, তাহলে নতুন পর্যায়কালটা কি হবে আলটিমেটলি বলছে ভরের সাথে সম্পর্ক। তো আমরা এখান থেকে টি ভরের সাথে সম্পর্ক সেটা কি দেখলাম, টি, টি সমান কি দেখছিলাম, টি সমান হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে না। তাহলে সবগুলো আমাদের স্থির, দেখো তো এখানে হচ্ছে আমাদের বল ধ্রুবকটাও স্থির রাখছি, 2 পাইটাও স্থির, তাহলে আমরা টি সমান কি লিখতে পারি, টি সমানুপাতিক রুট ওভার এম, এটা তো বলতে পারি রুট ওভার এম, তার মানে আমরা এখানে বলতে পারি টি টু ইকুয়াল রুট ওভার এন গুণন টি ওয়ান। তার মানে এমটাকে তুমি যদি এন গুণ করো তাহলে টি টু সমান কি হবে, রুট ওভার এন ইন্টু টি ওয়ান। তাহলে রুট ওভার এন মানে কি 4 গুণ করা হয়েছে, তাহলে 4 ইন্টু টি ওয়ান, তাহলে আগের তুলনায় কয় গুণ হবে, আগের তুলনায় দ্বিগুণ হবে। তো এই জিনিসটা একটু বুঝতে হবে ভালো মতো। ঠিক আছে, আগের তুলনায় কি হবে, দ্বিগুণ হবে। তো ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারো। আবার যদি বল ধ্রুবকের সাথে সম্পর্ক বলতো, বল ধ্রুবকের সাথে, তখন আমরা কি লিখতে পারতাম যে টি সমানুপাতিক 1 ডিভাইড বাই রুট ওভার কে। ঠিক আছে, রুট ওভার কে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টি টু এটা সমান হয়ে যায় তো 1 ডিভাইড বাই রুট ওভার এন ইন্টু টি ওয়ান। তো এই জিনিসগুলো কিন্তু
তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে, কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো অ্যান্সার করতে হবে। এইগুলোই আসে, এই পরিবর্তন থেকেই তোমার প্রশ্নগুলো আসে যে এটাকে দ্বিগুণ করলাম তাহলে পর্যায়কাল কত গুণ হবে। হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি আসে। এবার দেখো 300 গ্রাম ভরের একটি বল সরল ছন্দিত গতিতে গতিশীল। আচ্ছা, মধ্যাবস্থান বা সাম্যাবস্থান যাই বলো না কেন, মধ্যাবস্থান হতে বস্তুটি যখন 0.20 মিটার সরণ হয়, সরণের মান দেওয়া আছে, তার মানে এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি, যেহেতু স্প্রিং ই বাই এক্স, যা খুশি বলতে পারি, ই বাই এক্স সরণ হয়, তখন এর উপর ক্রিয়ারত প্রত্যয়নী বলের মান এফ এর মানও দেওয়া আছে, বলটির দোলনকাল কত, তাহলে কি কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, সাম্যাবস্থান থেকে বস্তুটির সরণ দেওয়া আছে, তখন এর উপর ক্রিয়ারত প্রত্যয়নী বল এফ এর মানও দেওয়া আছে, তাহলে বলটির দোলনকাল কত এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দোলনকাল আমরা কিভাবে বের করতে পারি, দোলনকাল দেখো টি এটা সমান আলটিমেটলি আমরা দেখি যে 2 পাই রুট ওভার ই বাই জি, এটা থেকে কিন্তু বের করতে পারি, ঠিক আছে। তো এখানে ই এর মান দেওয়া আছে, জি এর মানও জানি, এটা থেকেও বের করতে পারি। আবার যেহেতু সাস্টে আসে তখন ক্যালকুলেটর ইউজ করা যায়, এখানে দুইভাবে করা যায়, ঠিক আছে। তাহলে 2 পাই রুট ওভার দেখো ই এর মান কত 0.20 ডিভাইড বাই 9.8, এখান থেকে তুমি পাবা। আবার যদি মনে করো না একটু বেশি বড় করব, তখন আবার তুমি চাইলে যে টি এটা সমান কি লিখতে পারো 2 পাই রুট ওভার কে বাই এম, দেখো তো কে এর মান কি জানা আছে, কে এর মান জানা, তাহলে কে এর মান আবার তোমাকে বের করতে হবে। এখানে আবার আরেক ঝামেলা, যেহেতু ভর দেওয়া আছে, তাহলে কে সমান আমরা কি দেখছিলাম যে এম জি ডিভাইড বাই ই, তখন আবার তোমাকে ভ্যালুগুলো বের করতে হবে, আলটিমেটলি ঘুরে ফিরে একই আসবে। তো আমাদের আলটিমেটলি মান হচ্ছে এটা, ঠিক আছে, এটা। তো এখানে ক্যালকুলেশন করলে মান পেয়ে, যেহেতু এটা সাস্টে আসা প্রশ্ন, তো এটা ক্যালকুলেটর অ্যালাউ ছিল, তখন ওভাবে বের করছে। তো আমরা এটা ওভাবে বের করতে পারবো না, হ্যাঁ, ক্যালকুলেটর এটা ঝামেলা হবে। আচ্ছা, এখানে তোমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এখানে আমাদের প্রত্যয়নী বল দেওয়া নাই, প্রত্যয়নী বল আলাদা, প্রযুক্ত বল আলাদা, এখানে আমাদের ওইভাবে বের করতে হবে না। এখানে আমরা কে বাই এম এই সূত্র অ্যাপ্লাই করব, যেখানে দেখো এফ এটা সমান কি, এটা সমান আছে মাইনাস কে এক্স, এই এফ এর মানটা দেওয়া আছে, ঠিক আছে, এক্স ও দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে কে এর মানটা বের করবা, এখান থেকে কে এর মানটা আমাদের বের করতে হবে। ওকে, এখানে মাইনাস যেহেতু আছে আর একটা মাইনাস হবে এখানে, তো দুইটা ভ্যালু করলে মাইনাস মাইনাস পজিটিভ হয়ে যাবে। তো তখন তুমি দেখতে পারো এফ এর মানটা দেওয়া আছে কত 3, এফ এর মানটা দেওয়া আছে 0.24 ডিভাইড বাই তুমি এখান থেকে 0. এটা কাটাকাটি করলে তুমি এখান থেকে মান পেয়ে যাবো 1.2, ঠিক আছে। এবার আসবে খেলা, এবার হবে আসল। তো এখান থেকে যেহেতু পর্যায়কাল বের করতে বলছে, তো আমরা এখান থেকে ভ্যালুগুলো বের করব, ঠিক আছে। তো এবারে মানগুলো বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে টি এর মানটা কত আসে, টি ইকুয়াল হচ্ছে রুট ওভার 2 পাই ইন্টু রুট ওভার, দেখো কে এর মান কত পাইছি 1.2, আর দেখো এম এর মানটা কত কেজিতে নিতে হবে, তাহলে 0.3, তো কাটাকাটি করলে মান পাবা। এটাকে আমরা দেখি, এটা কাটলে কত 4 থাকে, হবে অ্যান্সার, ঠিক আছে। এতটা কঠিন ছিল না, সহজই ছিল মোটামুটি। তাহলে যেহেতু প্রত্যয়নী বল দেওয়া আছে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করি, এফ ইকুয়াল টু কে মাইনাস এক্স, এখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করবো, ঠিক আছে। কে এর ভ্যালুটা বের করে তার সূত্র বসাই দেবো, টি ইকুয়াল টু পাই রুট ওভার এম বাই কে। আচ্ছা, পরে যাই 3 নম্বর প্রশ্ন, দেখো স্প্রিং এ ঝুলন্ত এম ভরের একটি বস্তু, পর্যায়কাল দেওয়া আছে 2 সেকেন্ড, 4 এম ভরের বস্তুর জন্য পর্যায়কাল কত সেকেন্ড, মানে দ্বিগুণ করলাম, ঠিক আছে, 4 গুণ করলাম, তাহলে 4 গুণ করলে এটা পর্যায়কাল কত হবে, তো আমরা দেখলাম কি √2 আকারে বের হয়, √2 গুণ
তাহলে পর্যায়কাল কত গুণ হবে এটা তোমাকে এটা কি বলছে, একটা পর্যায়কাল 2 সেকেন্ড দেওয়া আছে। তো আমরা t2 এটা সমান কি দেখছিলাম যে √n * t1। তারপর দেখো 4 √4 * t1 এর মান কত দেওয়া আছে 2 সেকেন্ড, তাহলে 2 × 2 মানে কত 4 সেকেন্ড। এই জিনিসটা যারা বোঝা নাই তাদের যে t সমানুপাতিক √m, এটা আমরা দেখছিলাম না, তো এখান থেকে যে √m তার মানে t সমানুপাতিক বাড়বে কিন্তু √ আকারে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। দেন দেখো 4 নম্বরে একটি আদর্শ স্প্রিং এর শেষ প্রান্তে ঝুলানো একটি ভর টি পর্যায়কাল নিয়ে উল্লম্বভাবে স্পন্দিত হয়। এখন স্পন্দনের বিস্তার দ্বিগুণ করা হলে নতুন দোলনকাল কত? এখন আমাদের দেখো দোলনকাল কি হয়, বিস্তারের উপর নির্ভর করে? বিস্তারের উপর নির্ভর করে না, কারণ দোলনকালের সূত্র কোথাওই বিস্তার দেওয়া নাই। দোলনকালের সূত্র কোথাও কি বিস্তার দেওয়া ছিল? কোথাও কিন্তু বিস্তারের কথা উল্লেখ নাই, তো এটা আমাদের বিস্তারের উপর নির্ভর করবে না। এবার দেখো সরল দোলকের দোলনকাল, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, তো এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দোলনকাল কি হবে দেখো, এটা পেন্ডুলাম টাইপের, পেন্ডুলাম, ঠিক আছে, এটা হচ্ছে মধ্যাবস্থান, তো এটা হচ্ছে পেন্ডুলাম, তো এটা হচ্ছে ভর দেওয়া আছে, এই যে টোটাল দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, দৈর্ঘ্যটা হচ্ছে এল। হ্যাঁ, তো এটার যে টোটাল দেখো, এটা সাম্যাবস্থান থেকে এর পর্যায়কালের অর্ধেক সময় যায় ডানে এবং পর্যায়কালের যে বাকি অর্ধেক সময় সেটা যাবে হচ্ছে বামে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু হিসাব করা হয় যে পেন্ডুলাম টাইপে এটাকে সরল সঞ্চিত গতি। সরল সঞ্চিত গতি মানে কি, যার পর্যায়কালের অর্ধেক অংশ একদিকে যাবে এবং বাকি অর্ধেক অংশ তার বিপরীত দিকে, তো এটাই হচ্ছে এই টাইপের জিনিস। ঠিক আছে, তো এখানে দোলনকাল কি হবে 2π/L/g, এলটা কি কার্যকরী দৈর্ঘ্য, এল কার্যকরী দৈর্ঘ্য। ঠিক আছে, এলটা আচ্ছা, এল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর কার্যকরী দৈর্ঘ্য এল, তাহলে এটাকে এল এর মান বের করতে বলে দেখো √² করে এল এর মানটা কিন্তু পেয়ে যাবা। এল এর মান এই যে এল আছে রুটের মধ্যে, তাহলে রুট মুক্ত করতে হবে, তাহলে t², উভয় কি স্কয়ার করলে 4 হচ্ছে, তখন কাটাকাটি করলে দেখো l = t²/g। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে কার্যকরী দৈর্ঘ্যের সূত্রটা কি। ঠিক আছে, আবার যেখানে এল তোমাকে যদি কখনো বলে ববের ব্যাসার্ধ দেওয়া আছে, ববের ব্যাসার্ধ, যে মাথার একটা বব লাগানো থাকে, এই ববের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে কিন্তু তোমাকে যে কার্যকরী দৈর্ঘ্য এল, সুতার দৈর্ঘ্য যোগ হচ্ছে ব্যাসার্ধ, টোটাল যোগ করে দেন তোমাকে কার্যকরী দৈর্ঘ্য বের করতে হবে। তো এই যে পার্ট আমাদের যে টি দোলনকাল, সেটা কি হচ্ছে √L এর সমানুপাতিক এবং √G এর সমানুপাতিক। এখানে কিন্তু ববের ভরের উপর নির্ভর করে না, ববের ভর তোমাকে বলে ববের ভর বাড়াইলাম তাহলে কি হবে, এটার উপর নির্ভর করবে, ববের ভর নির্ভর করবে না। ঠিক আছে, আর এই টোটাল কাজ কত হবে, যখন কৌণিক কম্পাঙ্ক 4 ডিগ্রি, কৌণিক সরণটা কি 4 ডিগ্রি হবে, থিটা = 4 ডিগ্রি, তখন কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই হবে। ঠিক আছে, কৌণিক সরণ 4 ডিগ্রি যখন এর বেশি হলে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই হবে না, 4 ডিগ্রির মধ্যে থাকলে এই সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে দেখো জি সমান কি 4π²L/t, এখানে এই সূত্র থেকে কিন্তু প্রশ্ন আছে এই সমীকরণের ঢালটা কত, ঢালটা কিন্তু এই যে a = t²/L, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঢালটা কি হবে a = t²/L, আবার g = 4π²s, তাহলে এখানে এল এর মানটা বসাই দিলে দেখো 4π² হচ্ছে। এখানে ভর বিস্তার অনুপস্থিত, মানে কি ভরের উপর নির্ভর করে না, বিস্তারের উপরও নির্ভর করে না। দোলনকাল বিস্তার ও ভরের উপরে নির্ভর করে না, এটা তোমাকে কনফিউজ করার জন্য দিয়ে দেবে, বলো যে বিস্তারটাকে দ্বিগুণ করলাম তাহলে পর্যায়কাল কত গুণ হবে, এটা তোমাকে কনফিউশন করার জন্য দেবে। ঠিক আছে, বাট এটা কনফিউজড হবে না। বিষুব অঞ্চলে জি এর মান কম, দেখো যেখানে জি এর মান কম সেখানে টি বেশি, যেহেতু ব্যস্তানুপাতিক আর দোলনকাল বেশি হবে, এটা গুরুত্বপূর্ণ। ঘড়ি ধীরে চলবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো বিষুবীয় অঞ্চলে কি হয়, ঘড়িটা ধীরে চলে, কারণ কি জি এর মান সেখানে কম, তাহলে টি এর মান বেড়ে যাবে, টি বেড়ে যাবে, টি বেড়ে যাবে, টি বেড়ে যাবে মানে কি, যখন তোমাকে 60 মিনিটে দেখো 60 সেকেন্ড হচ্ছিল 1 মিনিট, টি বেড়ে গেল তার মানে 65 সেকেন্ডে হলো 1 মিনিট, তাহলে ঘড়িটা কি ধীরে চলবে না জোরে চলবে, অবশ্যই ধীরে 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 চলবে, তাই না। পর্যায়কাল বেড়ে গেল, এখন 1 মিনিট হতে অনেক সময় লাগবে। মেরু অঞ্চলে জি এর মান বেশি, দোলনকাল কম, দোলনকাল কম হয়ে গেলে ঘড়িটা কি হবে দ্রুত চলবে, কেন, কারণ তখন দেখা যাবে 50 সেকেন্ডে কি হয়ে যাচ্ছে, 50 সেকেন্ডে 1 মিনিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই টাইপে 50 সেকেন্ডে তখন 1 মিনিট হয়ে যাচ্ছে, তো এই জিনিসটা বুঝতে হবে। পাহাড়ের চূড়ায় বা খনিতে দোলক ধীরে চলে, কেন, পাহাড়ের চূড়ায় বা খনিতে জি এর মানটা কম, জি কম। মহাশূন্যে দোলকের দোলনকাল অসীম এবং কম্পাঙ্ক শূন্য, এটা মনে রাখবা। দোলনকাল কি হবে, দোলনকালটা কিন্তু অসীম হয়, মহাশূন্যে দোলনকাল কিন্তু অসীম, কেন, কারণ জি এর মানটা 0, তাহলে টি = 1/√g, তাহলে 1/0 মানে কি আলটিমেটলি অসীম। এরপর কিছু প্রশ্ন দেখে যাই। এল কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট একটি দোলকের দোলনকাল ও কৌণিক কম্পাঙ্ক যথাক্রমে কি, দোলনকালের সূত্র, দোলনকালটা কি 2π√L/g, আর কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, তো কৌণিক কম্পাঙ্ক যখন আমরা ওমেগার ভ্যালুটা বসাইছিলাম তখন আমরা কাটাকাটি করে দেখছিলাম এটার কত মান আসে, এটা কি হবে √g/L, কি হবে √g/L, পাই পাই কাটা যাবে আর এটা কি উল্টায় যাবে, এটা কি হবে উল্টায় যাবে। ঠিক আছে।
এবার আসো 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল দোলক প্রতি মিনিটে 45 বার দোলন দেয়। যদি দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করা হয় তবে 60 বার দোলন দিতে কত সময় লাগবে? তাহলে এখান থেকে আমাদের আগে দোলন কালটা বের করতে হবে। ঠিক আছে, দোলন প্রতি মিনিটে কয়বার দোলন দেয়? 40 বার। আর এখানে 60 বার দোলন দিতে কত সময় লাগবে, মানে কয় মিনিট লাগবে? এখানে 1 মিনিটে দেয় 40 বার দোলন, 60 সেকেন্ডে দেয় 40 বার দোলন। ঠিক আছে, আর এখানে টি এর মানটা তোমাকে পর্যায়কালটাকে বের করতে হবে। তাহলে দেখো কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক, কার্যকরী দৈর্ঘ্যের সাথে আমাদের কম্পেয়ার করতেছে। তার মানে T2 ডিভাইড বাই T1 এটা সমান আমরা কি লিখতে পারি? রুট ওভার L2 ডিভাইড বাই L1। তো এখান থেকে কম্পেয়ার করে আমরা T2 বাই T1 এই ভ্যালুটাকে বের করব। তাহলে দেখো T2 এটা সমান কি হচ্ছে? L2 বাই L1। L2 এর মান কত? L2 এর মান 200, L1 এর মান কত? 50 গুণন T1। তো T1 এর মান তো বের করতে হবে, তাই না? T1 মান কিভাবে বের করবো দেখো তো, 40 বার, প্রতি মিনিটে 40 বার, প্রত্যেক মিনিটে 40 বার। তার মানে এখানে 60 ডিভাইড বাই 40, এটা কাটলো। তাহলে দেখো 2 দিয়ে কাটলে কত থাকে? 3, 3 ভাগ 2 মানে কত? 1.5। এটা আমাদের কি? এটা হচ্ছে T1, এটা হচ্ছে T1 আমরা বের করব প্রত্যেক সেকেন্ডে, প্রতি একটা দোলন দিতে কতটুকু সময় লাগে, একটা দোলন দিতে কতটুকু সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল একটি দোলনে। তার মানে কতবার দোলন দেয়, কত মিনিটে, T বাই N। ঠিক আছে, তাহলে আমরা পর্যায়কালটা পেয়ে যাব। দেখো এটা করলে কত? 4 থেকে 4 রুট করলে কত? 2 হবে। তো 2 গুণন 1.5, তার মানে কত? 3 সেকেন্ড। অ্যান্সার কি হবে? 3 সেকেন্ড। ও সরি, আরেকটা T2 পাইলাম। এবার আরো যে 60 বার দোলন দিতে কত সময় লাগবে এটা বের করতে হবে। 60 বার দোলন দিচ্ছে, এটা কত সময় লাগবে? এবার দেখো একবার দোলন দিতে, দেখো এখানে 3 সেকেন্ড মানে কি? এটা একবার দোলন। এটা কি হলো? একবার দোলে, একবার দোলনের সময়, একবার দোলনে সময়। তার মানে আমরা 60 বার দোলন দিব, তাহলে 60 বার দোলনে, 60 বার দোলনে সময় 3 গুণন 60 ইকুয়াল কত হবে? 180 সেকেন্ড। ঠিক আছে, দেখো টি এটা সমান হবে হচ্ছে আলটিমেটলি ছোট বড় টি ইন্টু এন। এনটা হচ্ছে সময় আর এই এনটা হচ্ছে দোলনকাল, এনটা হচ্ছে দোলন সংখ্যা, কতবার দোলন দিল। ঠিক আছে, তাহলে এখান থেকে টি বের করতে হলে কি হবে? এন ইন্টু টি। এনটা হচ্ছে কতবার দোলন দিচ্ছে, টি হচ্ছে পর্যায়কাল। এরপর আসো 3 নাম্বার, একটি সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে এল, দোলনকাল অর্ধেক করা হলে দৈর্ঘ্য কত হবে? দোলনকাল তুমি অর্ধেক করলা, তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত হবে এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে এল, দোলনকাল অর্ধেক করতে হলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্যের সাথে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, তো আমরা টি সমানুপাতিক কি লিখতে পারি? রুট ওভার এল। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কার্যকর দৈর্ঘ্য বের করতে হবে, তার মানে এল সমানুপাতিক কি লিখতে পারি? টি স্কয়ার। ওকে, আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে দেখো আমাদের এল বের করতে হবে, তার মানে L2 এটা সমান কি হচ্ছে আলটিমেটলি n স্কয়ার ইনটু L1। তোমার কি বলছে? এর দৈর্ঘ্য অর্ধেক করতে হলে, অর্ধেক মানে কি? 1/2। তাহলে দেখো 1/2 এটা করে স্কয়ার ইনটু L1, তার মানে কত? 1/4। তার মানে L1 ডিভাইড বাই 4। তার মানে আগের তুলনায় কত গুণ করতে হবে? 1/4 করতে হবে। তাহলে আগের তুলনায় 1/4 L/4 হবে উত্তর। ঠিক আছে, যদি এভাবে না বুঝো তাহলে তুমি চাইলে এইভাবে মানগুলো বসাই দিও। T2 ডিভাইড বাই T1 ইকুয়াল টু কত হবে? রুট ওভার L2 ডিভাইড বাই L1। তাহলে তোমার আবার L2 ডিভাইড বাই L1 এটা সমান কি হবে? T2 ডিভাইড বাই T1 স্কয়ার। একই জিনিস আসবে, দেখবা L2 সমান L1 ডিভাইড বাই 4। যেভাবে খুশি তোমার যেভাবে মনে রাখতে পারো সেভাবে মনে রাখো। দেখো একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত? পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা 0, পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা 0। তাহলে টি সমানুপাতিক 1/√g। তার মানে টি সমান কি হয়ে যাবে? টি ইকুয়াল হয়ে যাবে ইনফিনিটি। ঠিক আছে, অসীম হয়ে যাবে। পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা 0। এবার আসো একটি সরল দোলকের দোলনকাল 20% বৃদ্ধি করলাম, 20% কি করলাম? বৃদ্ধি করলাম। তাহলে কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? দোলনকাল বৃদ্ধি করছো, কি করছো? দোলনকালটা বৃদ্ধি করছো, তাহলে কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে এটা তোমাকে ফাইন্ড আউট। যেহেতু পার্সেন্টেজ ধরে নিছে, পার্সেন্টেজ ধরে নিলে আমরা আদিটাকে 100 ধরে নিব। ঠিক আছে, দেখো T1 এটাকে আমরা করে ধরলাম 100, তাহলে T2 সমান কত হবে? 20% বৃদ্ধি করলাম, তাহলে 100 যোগ 20 আমরা ধরে এখান থেকে 120 ধরে নিতে পারি, 120 ধরে নিতে পারি। T2 সমান 120। ঠিক আছে, কার্যকর দৈর্ঘ্য কত গুণ হবে এটা আমরা হিসাব করতে হবে, কত গুণ বাড়াতে হবে। বা এটা তুমি চাইলে 120 কে 2 দিয়ে ভাগ করলে 1.2%ও লিখতে পারো, তোমার ইচ্ছা অনুযায়ী, রেজাল্ট একই আসবে। ঠিক আছে, তো
আমি যদি চাইলে এটাকে 1 ধরতে পারি, এবার এটাকে 100 দিয়ে ভাগ করলে কত হবে 1.2। এখন আমরা হিসাব করে চলে আসি, চলো কি করতে বলছে, কার্যকর দৈর্ঘ্য, তখন L2 ডিভাইড বাই হচ্ছে L1, এটা সমান আমরা কি জানি T2 ডিভাইড বাই T1 এটা পরে স্কয়ার। তাহলে ভ্যালুগুলো বসাই দাও, আলটিমেটলি T2 এর মানটা কত আসছে 1.2 ডিভাইড, আমরা এটা 1 ধরে নিছি, সেখানে মালটাকে ঠিক এলো। সেটা 1.44 L2 ডিভাইড বাই L1। এখন বলছে এটা কত গুণ বাড়াতে হবে, কি বলছে এটাকে কত গুণ বাড়াতে হবে। তো বাড়ানোর হিসাব মানে কি, বৃদ্ধি করতে হবে। তাহলে প্রথমে আদি অবস্থান কত হলো 1.2, তাহলে বৃদ্ধি মানে 1 থেকে বাদ দিতে হবে, তোমাকে 1 থেকে বাদ দিতে হবে। অতএব ডেল এল এটা সমান কি হবে 1.44 মাইনাস 1, ঠিক আছে 1.44 মাইনাস 1। এটা আবার ক্যালকুলেশন করে মানটা পেয়ে যাবে। তো এটা করলে তোমার 11/25 এরকম একটা মান আসে। এটা কিভাবে আসবে, 1.44 আছে, তাহলে 1.44 আছে, এটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি 144 ডিভাইড বাই 100 লিখতে পারি, মাইনাস মনে করো 1। এখান থেকে ক্যালকুলেশন করে মানটা আসবে, বা 11/25 করলে এরকম একটা মান আসে। যদি দেখো তোমার ইচ্ছা মতো, কত থাকলো, উপরে থাকলো 40 আর নিচে থাকলো কত বলতো 100। এবার এটা 4 দিয়ে কাটো, তাহলে কত থাকে 11 আর নিচে থাকে তাও 25, 11/25, ঠিক আছে। তো ভগ্নাংশ করে এভাবে বের করা যায়। এরপরে দেখো পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে। পর্যায়কাল দ্বিগুণ, পর্যায়কালকে তুমি কি করবা, দ্বিগুণ করবা, তাহলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে। তাহলে টি সমানুপাতিক √L আমরা জানি, তার মানে টি ইকুয়াল √N এরকম আসবে। তাহলে কয় গুণ করতে হবে, পর্যায়কালকে দ্বিগুণ করলে কার্যকর দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য সম্পর্ক যদি বের করতে বলে তাহলে আমরা কি করব, L ইকুয়াল টু কত হবে N² ইনটু L1। দ্বিগুণ তার মানে কত হবে 2 এর উপর স্কয়ার, তার মানে কত 4, 4 গুণ হবে। মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, মহাকাশে নিয়ে গেলে তোমার কি দেখলাম ইনফিনিটি হচ্ছে না, ডি এর মানটা ইনফিনিটি, তাহলে এফ এর মান কি হবে 0, 1/ইনফিনিটি ইকুয়াল কত হবে 0। তাহলে মহাকাশে গেলে পর্যায়কাল কত হবে ইনফিনিটি এবং তোমার কম্পাঙ্ক হবে কত 0। 8 নম্বর দেখো, একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে হলে এর কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে। সেম টাইপের প্রশ্ন, সেম জিনিস আমরা ব্যবহার করে এখানে করব। দেখো L2 ডিভাইড বাই L1, এটা আমরা কি দেখতে পাচ্ছি 1 এরকম চলে আসবে 150%, তাই না। তাহলে L2 এর মান কত, উপরে থাকবে 1.5 ডিভাইড বাই 1 হোল স্কয়ার। তো এখানে ক্যালকুলেশন পুনরায় করলে 125 হয়, 125% তোমার হয় আলটিমেটলি। তারপর থেকে 1 বাদ দিলে এটা ক্যালকুলেশন করতে হবে। টু 2.25 ইন্টু L1। তো এবার তোমাকে বলছে কতটুকু পরিবর্তন, তাহলে পরিবর্তন মানে কি ডেল এল, এটা সমান আলটিমেটলি কি হয় বলতো ডেল এল, এটা সমান আমরা জানি L2 মাইনাস হচ্ছে L1। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার চলে আসবে হচ্ছে 2.25 মাইনাস 1, ঠিক আছে না। আচ্ছা, এর সাথে যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে এখানে 100 গুণ হবে, তাহলে এখানে দেখো 1.25 গুণ হচ্ছে 100, তার মানে কত 125%। বুঝতে পারছো, তো এইভাবে কিন্তু বের করবা, ঠিক আছে। এটা এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কি করবা, 50% দেওয়া আছে, দেন সুন্দর করে 1.5 করে দিবা, 100 যোগ 50, তার মানে কত হলো এখানে 150। যদি আমরা এক হিসাবে করি তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1.5 পাইলাম, ঠিক আছে। তাহলে এবার L2 হিসাব করে ডিরেক্ট করে দেবো, মান একই আসবে, সেম আসবে, ঠিক আছে। ওখান থেকে L2 বের করবা, বের করে ডেল এল বের করবা, ওখান থেকে 1 বাদ দিবা, ডেল যেটা আসবে ওটা থেকে 1 বাদ দিবা, দিয়ে 100 গুণ করলে পার্সেন্টেজ হিসাব পেয়ে যাবা। এবার আসো, একটি সরলদোলক x এর দৈর্ঘ্য অপর একটি সরলদোলক y এর দৈর্ঘ্য 3 গুণ, y এর দোলনকাল এত হলে x এর দোলনকাল কত। x এর সরলদোলকার এর দৈর্ঘ্য অপর একটি সরলদোলক y এর দৈর্ঘ্যের 3 গুণ, তার মানে l এটা সমান কি 2 ধরলাম, তাহলে কি 3 গুণ
y এর দোলকের দোলনকাল, y এর দোলকের দোলনকাল 1/3 সেকেন্ড, তার মানে t2, এটা সমান আমরা 1/3 পাইলাম। তাহলে x এর দোলনকাল কত? t1 ইকুয়াল টু হোয়াট? চলো বের করি, কোনো সমস্যা নাই। t1 ডিভাইড বাই t2, এটা সমান আলটিমেটলি কি হচ্ছে কত? রুট ওভার l1 ডিভাইড বাই l2। এখানে একটা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে l1 টা কি হচ্ছে? 3l2 এর সমান, তার মানে l1 যেটা 3l2 ডিভাইড বাই l2, তার মানে এখানে রুট 3 পাইলাম, যেটা t1 ইকুয়াল কত? রুট 3 ইন্টু t2। তো এবার t2 এর মানটা সেটা 1/3 দেওয়া আছে, তাহলে রুট 3 ইন্টু 1/, আচ্ছা শুধুমাত্র 3 দেওয়া আছে, তার মানে এটা কি হবে? 1/√3 সেকেন্ড। তো এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার ডি নাম্বারটা, বুঝলা? তো ইজিলি এভাবে করবা, জাস্ট যেভাবে দেওয়া আছে প্রশ্নটা বুঝে কি দেওয়া আছে ওই জিনিসটা ফাইন্ড আউট করতে পারলে মান বসাইলে সূত্র পেয়ে যাবা। 10 নাম্বার দেখো, একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হলে দোলকের পর্যায়কাল কেমন পরিবর্তন হবে? আমরা জানি কি বিস্তারের উপর নির্ভর করে না, যা ছিল তাই থাকবে। পৃথিবীর পৃষ্ঠের একটি সেকেন্ড দোলককে পৃথিবীর চারদিকে পরিভ্রমণরত একটি মহাকাশযানে নেওয়া হলে পর্যায়কাল কত হবে? মহাকাশযানে জি এর মানটা কি হবে? 0, তার মানে টি এর মানটা কি হবে? ইনফিনিটি। একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দৈর্ঘ্যটা কি হবে? অপরটার দ্বিগুণ। দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথম, এটা আমরা কিছুক্ষণ আগে করলাম, সরল দোলকের দ্বিগুণ, তাহলে এটা কি হবে? দেখো তো, একটি দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, সরল দোলক, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দ্বিতীয় সরলরেখাটির দোলন অপরটির দ্বিগুণ, তার মানে আমরা l1 এর সমান দেখো 2l, অপরটির দোলনকাল মানে t2 দেওয়া আছে 3 সেকেন্ড, তাহলে t1, তো l1 টা কি? l1 টা 2l, তার মানে আলটিমেটলি √2 গুণন হচ্ছে 3, √2 এর মান হচ্ছে 1.4, 1 গুণন 3, তাহলে 3 কে 3 যোগ 3 4 12, 1.2, তার মানে হচ্ছে 4.24 একটা মান। তো অ্যান্সারটা কত হবে? 4.24 এরকম একটা মান আসবে, ঠিক আছে? তো এটা এগ্রি করছে আসা প্রশ্ন 19 বিশেষণে। 13 নম্বরটা দেখো, একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে কি হবে? কেন্দ্রে নিয়ে গেলে জি এর মানটা 0, দোলনকাল কি হবে? ইনফিনিটি। 14 নম্বর, পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? পর্যায়কাল যদি দ্বিগুণ করো, দোলকেরটা n স্কয়ার করতে হবে, তার মানে কি 4 গুণ করতে হবে। n স্কয়ার ইন্টু l1। 30 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 50 বার দোল দেয়, এর দৈর্ঘ্য এত মিটার করা হলে 60 বার দোলতে কত সময় নেবে? সেম টাইপের প্রশ্ন আমরা কিছু আগে করলাম, তাহলে প্রতি মিনিটে 50 বার দোল দেয়, এখান থেকে আমরা t1 টা বের করব। t1 তোমরা দেখো t সমান কি দেখছিলাম? t সমান দেখছিলাম হচ্ছে t ডিভাইড বাই n, ঠিক আছে? t ডিভাইড বাই n, তাহলে t মানে কত সময়ে, আর n টা হচ্ছে কতবার দোলন প্রত্যেক মিনিটে, মানে 60 সেকেন্ডে কয়বার দোলন হচ্ছে? 5, 0 0 কাটা 6/5, মানে এটা আমরা যদি 60 ধরি 5 বার 60, তার মানে 1.2, ঠিক আছে? 1.2 পেলাম t1। এখন t2 এটা সমান আমরা কি জানি? √l2 ডিভাইড বাই l1 গুণন হচ্ছে t1, ঠিক আছে? তো সুন্দর মতো মানগুলো বসায় দাও। তো l2 যেটা দেওয়া আছে 2.7, 2.7 ডিভাইড বাই দেখো পরে 30 দেওয়া আছে, ঠিক আছে? গুণন t1 এর মান কত পাইছি? t1 এর মান পাইছি হচ্ছে 1.2, তো উপরে নিচে 30,000, উপরে 3, আমরা জানি 3 নং কত হয়? 27, 3 নং হয় 27, এরকম টাইপের আমরা একটা মানটা পাবো আলটিমেটলি। (0.009 আসছে, তো এটাকে যদি আমরা রুট করি, তোমার এখানে চলে আসে 0.3 গুণন হচ্ছে 1.2, তো দেখো 3 বারং কত হয়? 36, লিখলাম 1 ঘর পর দশমিক 1 ঘর, তার মানে 2 ঘর 1 2, 0.36। এটা আসলে আমাদের কি t2 এর মানটা। তো এবার বলছে 60 বার দুলতে কত সময় নেবে, 60 বার দুলতে কত সময় নেবে? তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে t সমান কি লেখা যায়? t সমান লেখা যায় t বাই n, তো আমাদের t বের করতে হবে। হ্যাঁ, n বার দুললে t দেওয়া আছে, ছোট হাতের t বের করতে, কত সময় লাগছে এটা বের করতে হবে।
তাহলে দেখো এই যে টি ছোটাদের টি, এটা সমান কি হবে n ইন্টু t2, কয়বার দুলবে 60 বার দুলবে, 60 গুণন 0.36, 3 6 কত হয় 18 না, 3 4 এটা বড় একটা মান আসবে। তো দেখি এটা এ আর বি, আচ্ছা দেখি মানটা কত আসে, এটা গুণন হচ্ছে 60, 21.6, 216 সামথিং তোমার আসছে এখানে। আচ্ছা এখানে দেখো একটা ভুল হয়েছে যে 36 সেন্টিমিটার দেওয়া ছিল, হ্যাঁ আর এটা ছিল মিডিতে, তাহলে তোমার এখানে পয়েন্ট আসবে, এটা একটু ভুল আছে। দুইশো ষোলো সেকেন্ড, তো এইভাবে আমরা মানগুলো বের করবো। ওকে, আচ্ছা পরবর্তীতে দেখো অনেকটা গরম। 16 নম্বর, দুটি সরলদোলকের দোলনকালের অনুপাত দেওয়া আছে, কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত? দোলনকালের অনুপাত দেওয়া আছে, কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত? আমরা জানি L2 ডিভাইড বাই L1, T2 ডিভাইড বাই T1, এটা পরিষ্কার, যেহেতু প্রথমটার বলছে তার মানে L1 ডিভাইড বাই L2 এটা সমান কি হবে T1 বাই T2, T1 এর মান কত 1/2, এটার উপর স্কয়ার মানে কত 1/4, দ্যাট মিন্স 1:4। তারপর দেখো 17 নম্বর, একটি সরল দোলকের দোলনকাল দেওয়া আছে টি, দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে পরিবর্তিত দোলনকাল কত হবে? 18 নম্বর, দেখো সরল দোলন গতি পর্যায়কালের সমীকরণ কত? পর্যায়কালের সমীকরণ তো আমরা সূত্র সবাই জানি, পর্যায়কালের সমান জি বের করছে আলটিমেটলি, তো আমরা যদি একটু তোমাকে বলে দিই, দেখো টি এটা সমান কত 2π√L/জি, তাহলে তোমাকে জি তাহলে রুট মুক্ত করতে হবে, তার মানে টি স্কয়ার ইকুয়াল কত 4π স্কয়ার ইনটু L/জি, জি এর মান তার মানে অবশ্যই উল্টায় যাবে, এটা কাটা যাবে, তার মানে আলটিমেটলি দেখো তো 4π স্কয়ার ডিভাইড বাই টি স্কয়ার ইনটু L ইকুয়াল হচ্ছে জি। পরবর্তী 19 নম্বরে দেখো, একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হলে দোলনকালের অবস্থা কি হবে? বিস্তারের উপর নির্ভর করে না, তার মানে অপরিবর্তিত থাকবে। পৃথিবী পৃষ্ঠে জি এর মান দেওয়া আছে, একটি দোলকের ঘড়ি দেওয়ার সময় ঘড়িটি চন্দ্রপৃষ্ঠে এত দেয়, পৃথিবী পৃষ্ঠের 1 ঘন্টার চন্দ্রপৃষ্ঠের কত গুণ? দেখো একটি সরল দোলকের ঘড়ি সঠিক সময় দেয়, সঠিক সময় দিলে আমরা জানি পৃথিবী পৃষ্ঠে সঠিক সময় দেয়, তাহলে ঘড়িটা আমরা চাঁদে নিয়ে গেলাম, কত চাঁদে নিয়ে 1.6 মিটার পার সেকেন্ড, যেখানে ত্বরণ পৃথিবী পৃষ্ঠের 1 আওয়ার সময় চন্দ্রপৃষ্ঠের কতটুকু সময়, তাহলে পৃথিবী এবং এটার মধ্যে আমাদের কি আগে পর্যায়কালের হিসাবটা আগে বের করতে হবে, ঠিক আছে, পর্যায়কালের হিসাবটা আগে বের করে নিতে হবে। তো পর্যায়কাল যেহেতু ত্বরণের অনুপাত দেওয়া আছে, তো আমরা পর্যায়কালের হিসাবটা বের করতে পারি। দেখো এই যে T2 ইকুয়াল কত হবে, আচ্ছা নিচে লিখি আমরা টি সমানুপাতিক 1/√জি, তার মানে আমাদের পরবর্তীত পৃথিবী পৃষ্ঠে চন্দ্রপৃষ্ঠে তার মানে T2 ডিভাইড বাই T1 এটা সমান কি আলটিমেটলি √G1 ডিভাইড বাই G2, তার মানে তুমি এখান থেকে বলতে পারো যে T2 এটা সমান আলটিমেটলি লিখতে পারি G1 ডিভাইড বাই G2 ইনটু T1, তো এখানে ভ্যালুগুলো বসাতে হবে আলটিমেটলি। T2 এটা সমান দেখো √G1 এর মান কত 1.6 গুণন হচ্ছে 1 আওয়ার, ব্যাস এটা আলটিমেটলি সময় চলে আসবে। তো 9√, এটা অ্যান্সার মান, তো এটা কই দেওয়া আছে দেখো তো বি নাম্বার, সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। পরবর্তীতে দেখো
একটি সহদোলক 2 মিনিটে 60 বার দোলন দেয়, দোলনটির দৈর্ঘ্য কত? 2 মিনিটে 60 বার দোলন দেয়, তার মানে এখান থেকে আমাদের আগে কি বের করতে হবে? টিটা বের করতে হবে। 2 মিনিট তার মানে কি 2 গুণন 60 ডিভাইড বাই 60, এটা কি 2 সেকেন্ড। তো 2 সেকেন্ড মানে কি এটা সেকেন্ড দোলক, তো সেকেন্ড দোলকের ক্ষেত্রে যে মানটা সেটা আমরা সবাই জানি 0.993। এটা মুখস্থ রাখতে হবে ভাই, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 0.993 সেকেন্ড দোলকের ক্ষেত্রে। হ্যাঁ মনে রাখো, ম্যাথ করে বের করতে অনেক সময় লাগবে। সেকেন্ড দোলক বললেই, সেকেন্ড দোলক মানে কি যাদের পর্যায়কাল 2 সেকেন্ড, যদি তোমাকে অনেক সময় উল্লেখ করে দিবে না, হ্যাঁ পর্যায়কালের মান 2 সেকেন্ড এটা তোমাকে উল্লেখ করে দিবে না, তোমাকে বলবে যে সেকেন্ড দোলক, এটা একটা কি বলবে যে এটা একটা সেকেন্ড দোলক, এটা একটা কি সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলক হলে এটা মান বের করো। সেকেন্ড দোলক মানেই যে টি এর মানটা কত? 2 সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ড দোলক মানে 2 এর টি এর মানটা 2 সেকেন্ড, আর সেকেন্ড দোলক হলে সেটার এল কত হবে? এটা এল হবে 0.993 মিটার। পরবর্তী দেখো 22 নাম্বার, নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি দৈর্ঘ্যের সরল দোলকের ববের ভর 3 গুণ। ববের ভরের উপরে পর্যায়কাল নির্ভর করে না। একজন ছাত্র সরল দোলকের দোলনকাল টি দোলকের বিভিন্ন দৈর্ঘ্যের এল জন্য পরিমাপ করলো। নিচের কোণটি চলকের মানগুলো কাগজে আঁকলে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা কখন পাবো? যখন একটা একটা সমানুপাতিক পাবো, তাই না? তাহলে টি সমানুপাতিক এল, এটা যদি আমরা আঁকাই তাহলে আলটিমেটলি কি পাবো বলতো? মূল বিন্দু একটা সরলরেখা পাবো। এদিকে টি, এদিকে তুমি √এল বসাইলে মূল বিন্দুগামী সরলরেখা পাবা, সমস্যা নেই। এবার দেখো মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? মহাকাশ সেকেন্ড দোলকের কম্পাঙ্ক আমরা জানি কি 0 হার্টজ, কারণ এখানে টি এর মানটা কি হবে? ইনফিনিটি, আর এফ এর মানটা কি হবে? 0 হার্টজ। 40 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট দোলক প্রতি মিনিটে 40 বার দোলন দেয়। যদি এর দৈর্ঘ্য এত করা হলে 60 বার দুলতে কত সময় নেবে? এটা আমরা প্রচুর এই টাইপের প্রশ্ন দেখলাম, সেম টাইপের প্রশ্ন আমরা দেখলাম। দেখো T1 এটা সমান আমরা কি দেখবো? এটা সমান আমরা দেখছি T ডিভাইড বাই T1 ডিভাইড বাই N1, তাহলে কত সময় দিতে পারবো? প্রতি মিনিটে মানে 60 ডিভাইড বাই 40, 1.5 সেকেন্ড। সেম ভাবে আমরা এখান থেকে T2 বের করতে হবে, তাহলে T2 ইকুয়াল কি পেলাম? √L2 ডিভাইড বাই L1 গুণন হচ্ছে T1। তো মানগুলো বসায় দাও। L2 কত? 160 সেন্টিমিটার, 160 ডিভাইড বাই 40, তারপরে রুট। T2 এর মান, T1 এর মান কত? 1.5। দেখো তো 4 4 হলো 2, তাহলে 2 গুণন হচ্ছে 1.5, তার মানে কত? T2 এর মান পাইলাম হচ্ছে 3 সেকেন্ড। আবার আমরা এখান থেকে কি জানি? যেহেতু 60 বার দুলতে কত সময় নিবে, 60 বার দুলতে সেটা কত সময় নিবে, তাহলে আমরা দেখো আবার কি লিখতে পারি, এই যে T2 এটা সমান কি লেখা যায়? যে T সমান যদি T বাই N হয় তাহলে T সমান কি হবে? T ইন্টু N, তাহলে N2 ইন্টু T2। কয়বার দুলছে? 60 বার। T2 এর মান কত? 3 সেকেন্ড, তাহলে 300 কত? 180 সেকেন্ড। 3 যদি 60 দিয়ে ভাগ করো তাহলে আলটিমেটলি কত থাকে? 3 মিনিট। এরপরে 26 নাম্বার দেখো, মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল কত হবে? সরল দোলক বলো যাই বলো, মহাকাশ মানে কি? মহাশূন্য। মহাশূন্যে জি এর মানটা 0 থাকে, আর 0 মানে কি? পর্যায়কালটা কি হবে? আলটিমেটলি ইনফিনিটি হবে। 27 নাম্বার, মুক্তভাবে পরন্ত কোনো বস্তু জি এর মান নির্ণয় করতে হলে, এই সেম প্রশ্নটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, সেটা কি ছিল? 4π²। এই যে জি এর মানটা যেটা আছে না, এই জি সমান কি ছিল? 4π²। ডিরেক্ট একটা সূত্র মনে রাখো, 4π² s, 4π² ডিভাইড বাই s, ঠিক আছে। এই যে এখানে আমরা কিছুক্ষণ আগে করলাম না, আচ্ছা এটা দেখো একটু বোঝাই দিই। জি এর মানটা, তো জি এর মানটা আমরা কিছুক্ষণ আগে বের করছিলাম, জি এটা সমান ছিল হচ্ছে কত? 4πr² উপর 4π² ডিভাইড বাই তোমার t² ইনটু ছিল হচ্ছে l, যেখানে এই যে t² ডিভাইড বাই l এটা সমান হচ্ছে তোমার s, তাহলে এই যে 4π² ডিভাইড বাই t² ডিভাইড বাই l, তাহলে বুঝতে পারছো? 4π² ডিভাইড বাই s, জি সমান হচ্ছে 4π² ডিভাইড বাই s। আচ্ছা এবার 28 নম্বরে দেখো, একটি সরল দোলকের দোলনকাল পরিবর্তিত হয়ে 1 সেকেন্ডে নেমে আসলো, তাহলে সঠিক দোলনকাল পাওয়ার জন্য দৈর্ঘ্য কি করতে হবে? দেখো 1 সেকেন্ডে নেমে আসলে মানে কি? সেকেন্ড দোলকের দোলনকাল যেটা ছিল হচ্ছে 2 সেকেন্ড, পরিবর্তন হয়ে কি হলো? 1 সেকেন্ড, তার মানে এটা কি হলো? হাফ হয়ে গেল না? n ইকুয়াল টু অর্ধেক হয়ে গেল না? অর্ধেক হয়ে গেল। তাহলে দোলনকাল পাওয়ার জন্য দৈর্ঘ্য করতে হবে, সঠিক দোলনকাল মানে কি? আগের অবস্থানে ফিরে যাইতে হবে, মানে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করতে হলে কি করতে হবে? 4 গুণ করতে হবে না? বাড়াতে হবে। দোলনকাল পাওয়ার জন্য কি করতে হবে? বাড়াতে হবে। একে কমে আসছে, তাহলে সমানুপাতিক
তাহলে টি বাড়াতে হলে এলও বাড়াতে হবে, টি বাড়াতে হলে এলও বাড়াতে হবে, তার মানে কি বৃদ্ধি করতে হবে, সমানুপাতিক সম্পর্ক, টি সমানুপাতিক রুট ওভার এল। তাহলে টি বাড়াতে হলে এলটাও কি বাড়াতে হবে, ঠিক আছে, এলটাও বাড়াতে হবে, √2 গুণ বাড়াতে হবে, যেহেতু দ্বিগুণ করবা তাহলে কি হবে √2 গুণ বাড়াতে হবে, 4 গুণ বাড়াতে হবে, সরি 4 গুণ বাড়াতে হবে, এল এর মানটা কি হবে 4 গুণ বেরোতে হবে। দেখো সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের বেশ কিছু প্রশ্ন আছে। সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমরা ওই টাইপের প্রশ্নগুলো, সেকেন্ড দোলকের এক্সটেন্ড কিছু, সেকেন্ড দোলক কি হবে দোলনকাল 2 সেকেন্ড, বাকি সব জিনিস সেম। সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, তাহলে কম্পাঙ্ক কত হবে 0.5। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হয় 0.5 আওয়ার্স, কারণ টি এর মানটা হচ্ছে 2 সেকেন্ড, তাহলে এফ সমান কি হবে, এফ সমান হবে 1/2 মানে 0.5। ওকে, আর এই যে দোলন কার্যকর দৈর্ঘ্যের সূত্র t²/g4π², এখানে মনে রাখবা সেকেন্ড দোলকের দোলনকাল 0.993, এটা মিটার, এটা মুখস্থ রাখবে, এটা কিন্তু প্রশ্ন আসবে। দেখো সেকেন্ড দোলকের অভিকর্ষ ত্বরণ জি, এটা কি হবে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর কি হবে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, সমানুপাতিক। কেন, এই যে টি সমান কত 2π√L/g, তাহলে ভিতরে গুণটন হয়ে যাবে না কাটাকাটি করে, দেখো t/2π, তারপরে স্কয়ার ইনটু কি হবে বলতো জি ইকুয়াল টু এল, তাহলে কি এই টোটালটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি এল সমান জি না। একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত 0.5 আওয়ার্স, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত, সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের সূত্রটা কত ছিল g/π²। পৃথিবীর সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমরা এই যে টি এর মানটা কি 2 বসাই দিব, তখন আমরা 4 কাটা যাবে, ঠিক আছে। তো পৃথিবী পৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত সেটা আমরা কিছুক্ষণ দেখলাম 0.993 মিটার। এরপরে দেখো লিফটের অভিকর্ষ ত্বরণের প্রভাব। তো লিফটের ক্ষেত্রে কি হয়, যখন উপরে যাবে কার্যকর ত্বরণ এবং নিচে আসবে কার্যকর ত্বরণ জানলেই হবে। যখন লিফট উপরের দিকে যাবে তখন কার্যকর ত্বরণ কি হবে g+a, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সাথে আবার লিফটের ত্বরণ যোগ হবে। আর যখন নিচের দিকে আসবে, তখন কি হবে বলতো অভিকর্ষ ত্বরণ থেকে লিফটের ত্বরণ বাদ দিয়ে যেটা আসবে ওটা, এর জন্য আমাদের কি ওজনহীনতা মনে হয়। দেখো ত্বরণটা কি কমে যাচ্ছে না, ত্বরণ জি এর থেকে জি বলে, জি ত্বরণে তো আমাদের পৃথিবী টানতেছে আমাদের, তাই না, তো জি ত্বরণ যদি কমে যায় তাহলে আমাদের উপর প্রযুক্ত বলটাও কি কমে যাবে, এই জন্য ওজনহীনতা মনে হবে। আর যখন উপরে উঠবা তখন দেখো জি এর সাথে আবার বাড়তেছে, তার মানে আমাদের ওজনটা কি হবে m ইন্টু জি প্লাস এ, ওজনের মানটা বাড়তেছে। আর এখানে দেখো m ইন্টু জি মাইনাস এ, ওজনের মানটা কমে যাচ্ছে, এই জন্য নিচে নামার সময় ওজনহীনতা মনে হয়। সেম ভাবে এখানে দেখো কিছু প্রশ্ন তোমাকে বলেছে যে একটি সদোলকের দোলনকাল টি দেওয়া আছে, দোলকটিকে উপর দিকে নিয়ে গেলাম g/3 ত্বরণে, তাহলে লিফটের ভিতর নেওয়া হলে দোলনকাল কত হবে, ঠিক আছে। তাহলে টোটাল জি ড্যাশ এটা সমান কি বলো তো জি প্লাস g/3, তার মানে আমরা 3 ছাড়া তাহলে 4g/3। এবার ক্যালকুলেশন করে মান বের করতে হবে। দেখো 4g/আসান, তাহলে এটা উল্টায় দিব, যেহেতু আমরা জানি টি সমানুপাতিক 1/√g, তার মানে দেখো টি সমানুপাতিক আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে দেখো √3/2 এরকম একটা মান আসবে, √3/2, তাহলে √3/2 গুণ আমাদের আলটিমেটলি হবে ডি নাম্বারটা অ্যান্সার। এখানে ওরকম মান নাই, এখানে অ্যান্সার √3/2 ইন্টু টি হবে, যেহেতু নাই তাহলে এটা কি হবে নান অ্যান্সার। তো এইটাই ছিল মূলত আমাদের এই টপিকগুলাই যতগুলা করলাম এগুলাই ছিল আমাদের টোটাল পর্যায়কালের প্রশ্নগুলা, পর্যাবৃত্ত গতির। তো ঠিক আছে, যদি এই টাইপের প্রশ্নগুলো সমস্যা থাকে যেগুলো করালাম সেটা জানাও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকো।